এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। 30 জুন 2018 খ্রিস্টাব্দের সূর্য ওঠা সকালে মাহজাবিন বসার কক্ষ থেকে উঠে আব্বুর রুমে যায়। বহুদিন বন্ধ পড়ে থাকা ধুলো জমা আলমারিটি খোলা হলো সেদিন। একটি গোল করে মুড়ানো কাগজ মাহজাবিন বের করে এনে সিস্টারের হাতে দেয়। হাতটা একটু শিউরে ওঠে সিস্টারের। মুড়ানো কাগজটি ভারী, ভেতরে কিছু একটা। মোড়ক খুলতে আরেকটি ছোট্ট কাগজ জড়ানো ভারী বস্তুটি হাতে আসে, একটি হাত ঘড়ি। সেটা চকচকে প্লাটিনামের গোলক প্রান্তে ভোরের আলো পড়ে তা চিকচিক করে ওঠে। ওটা ডায়ালের সাথে মুড়ে থাকা চিরকুটটি খুলে পড়েন সিস্টার। উকিল ম্যাডাম, চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্মদাগ ভুলে যায়। আমারে কি মনে রাখবে? এই আমার চিহ্ন রইল, রেখে দিয়েন আপনার কাছে। নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায়। কেউ মনে না রাখলে এই দুনিয়া দিব্যি একটা আস্ত জয় আমিরকে ভুলে যাবে। এইটা ঠিক না। বড় সাহেব দিছিল এইটা আমার 25তম জন্মদিনে 2012-তে। 75তমতেও যেন থাকে আপনার কাছে। ততদিন আমি থাকবো না। ও হ্যাঁ, এইটা সেই ঘড়ি যেইটা আমার হাতে ছিল সেই দিন, যেই দিন আপনার সাথে ভার্সিটির মাঠে আমার প্রথম দেখা। আবার এই দিনও, যেই দিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি। এই শালা ঘড়ি আমার জন্যে কুফা আর আস্ত একখান বেইমান থাকে আমার হাতে, অথচ শালার কাটা টিকটিক করে আপনার নামে। তো ওইটা আপনার কাছেই থাকুক। সিস্টার 7 বার বললেন লেখাটুকু। হাতটা শিশির করছে বোধহয়। এলোমেলো নজর তুলে তাকালেন মাহেজাবিনের দিকে। মাহেজাবিন মৃদু হেসে শোনা চায়, ঘড়িখানা দেখতে ইশারা করে। জয় আমির হাতঘড়ি ক্ষেত্রে খুব শৌখিন ছিল। সব অক্ষত থাকলে নিশ্চয়ই আজ পাটরি বাড়িতে তার কক্ষের আলমারিতে নামি দামি ব্র্যান্ডের বেশ কয়েকটা ঘড়ি তোলা আছে। সেইকো, অ্যাস্ট্রন, পাটেক, ফিলিপ, ক্যাসিও। সিস্টার ঘড়িখানা হাতে তুলে নেন। বেশ ভারী। অ্যাডোমার্স পিগুয়েট ব্র্যান্ডের রয়্যাল এক মডেলের হাত ঘড়িটা। দাম কম বেশি লাখখানেক হবার কথা। এক অন্ধকার সমুদ্র অথবা কালচে স্যাফায়ার নীলমণি রত্ন রঙা। ঘড়ির ডায়ালটিতে সিস্টারের চোখ ধাঁধায়। ওটার ডায়ালের যে গভীর রং, তার আনুষ্ঠানিক নাম মূলত ব্লু গ্রান্ড ট্যাপিসারি। চকচকে সেই ডায়ালে জয় আমিরের চিহ্ন রূপে লেপটে আছে পুরনো কবেকার শুকনো লাল তরলের ছাপ। একটা বলি চড়ানোর দিনে পরিহিত ঘড়ি যে, রক্তটুকু জয় আমিরের। এটা সিস্টার জানেন, কারণ সেই রক্তে হাত ছুঁয়েই ওনার মনে হচ্ছে এই রক্ত খুব চেনা, বহু পুরনো জানাশোনা। ওনাকে চোখের ছটফটানি দেখে মাহেজাবিন হাসে। কেমন লাগছে আপনার বহুল আকাঙ্ক্ষিত অদেখা পরিচিহ্ন ছুঁয়ে? আরও কিছু আছে চাই? মাহেজাবিন উঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সেন্টার টেবিলের উপর কিছু ধাতব পৌরুষ অলংকার রাখে। দুটো ব্ল্যাক টাংস্টনের আংটি, একটি রূপোর তৈরি রিসলেট, একটি প্লাটিনাম ধাতুর তৈরি শিকল আকৃতির চিকন ফিগোরো চেইন। তার লকেটটির আকৃতি যে অক্ষর, প্রতিটা বস্তুতে রক্তের ঘ্রাণ ও আবছা ছাপ লেগে থাকা জিনিসগুলো হাতে ছুঁয়ে সিস্টারের মনে হলো তিনি এবার স্বচোখে দেখতে পাচ্ছেন জয় আমিরের রক্তাক্ত নিথর দেহখানা। গুলি বুক ফুরে বেরোনোর পর রক্তে চেইন ও রিসলট ভিজে ওঠার দৃশ্যটি। হামজার হাহাকার আর আরমিনের স্তব্ধতা। এরপর জয় আমিরের রেখে যাওয়া বড় কাগজখানা সেদিন ভোর সকালে সিস্টার ক্যাথরিনের চোখের নোনা জলে ভিজেছিল। একটি A4 আকারের কাগজ, তার দুপাশ ভর্তি লেখা। চিঠি নয়, পত্র, দরখাস্ত, কোনো সংবাদ অথবা ইচ্ছেপত্র নয়। ওটা কেবল একটি কাগজ, যার এপাশ ওপাশ লিপটানো রক্তের ছোপ ছোপ দাগে। আর পৃষ্ঠাখানা ভরে কি সব লেখা। চোখের অঘটন টের পেয়ে তিনি দ্রুত
তা আঙুল বুলিয়ে মোছার চেষ্টা করেন। লাভ হলো না। ততক্ষণে সিস্টারের চোখের সবটুকু পানি পৃষ্ঠাখানা শুষে ভিজে উঠেছে। ওই তো কাগজের তৃষ্ণা মিটেছে কিনা বলা যায় না, কিন্তু সিস্টারের তৃষ্ণা পারল। সেই তৃষ্ণা মেটানোর প্রথম ধাপে তিনি জানতে চাইলেন মাহেজাবিনের 2015 থেকে 18 অবধি আসার যাত্রা সম্বন্ধে কৌতূহল গাঢ়। একের পর এক প্রশ্নই করছিলেন। অনার্স শেষ বর্ষে থেকে মাহেজাবিনকে পড়াশোনায় মনোযোগী হতে হয়েছিল পুরোদমে। এই সময়টাতে নিরাপত্তা দেবার জন্য কবির চুপিসার সর্বদা প্রস্তুত ছিল বাহিনী নিয়ে। এটার পেছনে তুলিরও হাত ছিল। সে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসার মতো তখন নাইরে আসে মাহেজাবিনের কাছে। সেই নারীকে নিরাপত্তা না দিলে সে কবিরের ঘর নাও করতে পারে, কিন্তু এটা মাহেজাবিনের পছন্দ ছিল না। এখানে একটা ঋণ জমা হবার ব্যাপার রয়ে যায়। কারো কাছে ঋণ হলে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। এক্ষেত্রে বিনয়ী হতে হয়, আর বিনয় হলো কেবলই মানুষকে সত্য থেকে পিছুপা করা। তবুও কবির পিছু ছাড়েনি। এছাড়াও সে নিরাপত্তা পেয়েছিল মুরসালিনের শুভাকাঙ্ক্ষীর কাছে, মরিয়মের খাতিরে। মরিয়মকে মুরসালিন যাদের কাছে রেখে যাত্রায় বেরিয়েছিল, তারা মরিয়মের দেখভাল করা নাইটি নিরাপত্তা দিতে সদাপ্রস্তুত, যেটা খুবই সক্রিয় কিন্তু আড়ালে। তারা নীরবে রোজ আমজাদ সাহেবের বাড়ি তো অবশ্যই, সঙ্গে মাহেজাবিনের বাইরে চলাচলের সময়টা পেছনে থেকেছে পার। আরও ছিলেন মানসিক সঙ্গের জন্য দোলন সাহেব। 2016 দিকে মাহেজাবিনের অনুরোধে দোলন সাহেব রূপকথার কেসটি হাতে নেন। দিন শেষে এই রূপকথা কেবল এক শিকার। ততদিনে অবশ্য রূপকথার ভেতর থেকে মুক্তির সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়ে গিয়েছিল, কিন্তু দোলন সাহেবের প্রচেষ্টায় সে খালাস পেল বাংলাদেশের আইনি বন্দিশালা নামক উম্মাদখানা থেকে। তাকে নিতে আসার জন্য কেউ নেই জেনে বেরোবার পর সে পেয়েছিল এক অনাকাঙ্ক্ষিত নারীকে, যাকে সে কারাগারে বসে দিনের পর দিন একটিবার দেখা করতে আসা মানুষদের কাতারে চেয়েছে। মাহেজাবিন রূপকথাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমজাদ সাহেবের বানিয়ে রেখে যাওয়া ছোট্ট আশ্রয় কেন্দ্রে। এতগুলো মানুষের পেট চালানোর জন্য আমজাদ সাহেবের সামান্য জমি বিক্রির পয়সা নেহাতি তুচ্ছ। জয় আমিরের রেখে যাওয়া পয়সা বলতে কিছু আছে তা কখনো মাহেজাবিনের খেয়ালই থাকেনি, কিন্তু সে ভাবে ও আম্মু মরিয়মকে ঠিকই আলাদা করে জিজ্ঞেস করেছিল। আপনারা চাইলে জয় আমিরের রেখে যাওয়া এই টাকা নিজেদের জন্য খরচ করতে পারেন। অনুমতি পেলে আপনাদের খরচে ওই অর্থ ব্যয় হবে। মার্জিয়া কিছুদিন কথা বলল না তার সাথে। সেই দিনগুলোতে মাহেজাবিন খুব ছটফট করে একদিন গিয়ে ভাবির কাছে বসে জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আমার সাথে? ঠিকমতো খান না, আরিবাকে আমার কাছে আসতে দেন না। কি করেছি আমি? কোনো ভুল করলে শাস্তি দিন, তবু এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। মার্জিয়া হেসে ফেলে। আমার মতো মেয়ে লোকে সাধ্য কোথায় অন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে থাকার? তোমার গায়ে খাচ্ছি ফুটতেছি। হাসতে হাসতে কেঁদে ফেলার দৃশ্য খুব ভয়ানক হয়। সে দৃশ্যই দেখা গেল মার্জিয়ার মুখে। ভাবো তো অন্তু, কত বড় বোঝা আমি আর আমার এতিম মেয়ে এই দুনিয়ার। তুমি বলছিলা আমার আর সন্তানের বাড়ি নিবা পারতেছ না। তুমি আমার আর আমার মেয়ের পেট চালাইতে সেই লোকের পয়সায় নির্ভর করতে যাও যে আমার সোহাগ কাটছে আমার কাছে, আমার পেটের মেয়েরে এতিম বানাইছে। বলো এর চাইতে লজ্জার কিছু হইতে আছে? বলো তো অন্তু, দুনিয়ার ওপর কোনো মা মেয়ে কতটা ভারী হইলে স্বামী আর বাপের খুনের পয়সায় খাওয়ার কথা ওঠে বলো। মাহেজাবিনের হাত দুটো চেপে ধরে অঝরি কেঁদে ফেল মার্জিয়া। এত খাই আমরা? তোমার যাতে বার না হয় আমি না দর্জির কাজ করি অন্তু? তুমি কেন একটাবার ভাবলা না এই কথা আমার সামনে উচ্চারণ করা ঠিক হবে না তোমার? আমি জানি আমি অকাল বিধবা, আমার স্বামী নাই, একটা দুধের মেয়ে, তাই বলে তুমি আমার স্বামীর খুনের রক্ত মাখা পয়সা আমার জন্য বরাদ্দ করতে চাইবা অন্তু? আমার তো বাপের বাড়ি স্বচ্ছ না অন্তু, তাই আমি চাইলেও ওদের কাছে যাইতে পারবো না। মাহেজাবিন সহ্য করতে না পেরে থমকে উঠল। চুপ করুন, আপনি কথা বলার সুযোগই দিচ্ছেন না। পাগল হয়েছেন? আমাকে কি পাথর লাগে আপনাদের? অমানুষ জানোয়ার ভাবতে ভালো লাগে সবার? সবাই কি মনে করেন নিজেদেরকে? এক আপনাদের ব্যর্থ আছে, শোক আছে, ঘৃণা আছে, অভিযোগ আছে, আর আমি গাছেরও তো ব্যথা থাকে।
আপনারা কেউ সেটাও ভাবেন না আমায়। মাহেজাবিনের চোখ ছলছল করে, কিন্তু জল গড়ানোর অনুমতি নেই বলে গাল শুকনো রয়ে যায়। ওটা আমার দেনমোহরের টাকা। আসামি হিসেবে ওটা অন্তত স্বামী হিসেবে দিয়ে গেছে আমার আসামি। আমি এই অপদার্থ জীবনটাকে সেই নরকের অতিথির কাছে বিক্রি করেছিলাম বাপ আর সমাজের দায়ে। সেই টাকা ওটা অবশ্যই জয় আমিরের দেওয়া টাকা, কিন্তু ওতে অধিকার শুধু আমার। তাহলে তুমি কেন আজ পর্যন্ত ওই টাকা থেকে এক আনা পয়সাও খরচ করো নাই নিজের জন্য? অসুখে যে মরবা কখন জানি, এক পয়সাও কেন নিজের জন্য ভাঙ্গো নাই? তাহলে আমার মেয়ে আর আমার জন্য এই টাকার প্রশ্ন উঠাইলা কেন? মাহেজাবিনের কাছে জবাব নেই। সে চুপচাপ উঠে চলে এসেছিল মার্জিয়াকে শান্তি মতো কাঁদতে দিয়ে। মার্জিয়ার মতন রাবেয়া কথা বন্ধ করেননি, শুধু চুপচাপ কিছুক্ষণ চেয়ে থেকে বলেছিলেন। মাহেজাবিন লজ্জায় আর তাকাতে পারেনি আম্মুর দিকে। আর মরিয়ম বলেছিলেন, আমি তো জয়ের জিম্বায় আসি নাই, আইসি আমজাদ ভাইজানের মেয়ের আশ্রয়ে। সুতরাং জয় আমিরের সঁপে যাওয়া সম্পত্তির দলিল, নগদ অর্থের চেক বই প্রভৃতি রাবেয়ার কক্ষের আলমারিতেই ধুলোয় ভারী হতে লাগলো। জমি বিক্রির টাকা থেকে সামান্য কিছু নিজের পড়ালেখার জন্য রেখে বাকিটা সবার চিকিৎসা, পোশাক, খাবারে লেগে যেতে লাগলো। কিন্তু নিজের মারাত্মক অসুস্থতাকে এড়িয়ে যেতে মাহেজাবিন দক্ষ। আরিবাকে একটি সুন্দর জীবন দেবার প্রতিশ্রুতি মিথ্যে হতে লাগলো। তার দুধের দাম, যাবতীয় খরচা সে হিমশিম খেতে লাগলো। পরনে ছেঁড়া জামাটা কেউ দেখার আগে রাতে সেলাই করে নেয়া রোজকার কর্ম হয়ে দাঁড়ালো। তার তখন শুধু একজন ফিওলজিস্ট নয়, সঙ্গে সাইকোলজিস্টও নিয়মিতভাবে প্রয়োজন। সারাদিন যেমন তেমন, রাতগুলো ভয়াবহ। মানসিক অসুস্থতা চরমে পৌঁছতে লাগলো। মাঝে মধ্যে মানসিক যন্ত্রণা, আত্মহত্যা, লোভ দেখাতে অবধি ছাড়েনি তাকে। চেহারা লাবণ্য, মুখের হাসি, শরীরের অসুস্থতা বিলীন হয়ে গেল। শুধু চলতে লাগলো তার জীবন, যুদ্ধ ও পড়ালেখা। মার্জিয়া সেলাই মেশিনে পা চালাতে চালাতে তাকে ডেকে প্রায়শই বলতো, তুমি জানো তুমি পাগল। অন্যভাবে এটারে বলে বদ্ধ উন্মাদ, নাইলে এমনি মানুষ বাঁচে? এতটা পারে? আপনার কথা বলুন। আপনি যুবতী নারী, ভাবি, ছোট্ট একটি মেয়ে আপনার বিয়ে করতে রাজি হন। আমি ব্যবস্থা করব। এই জীবন এভাবে যাবে না। তুমি কি চাও আমি সব বলে অন্য কারোর সাথে সুখী হব? স্বপ্নের মতো সহজ সব? আর আমার মেয়ে অন্য লোকের ঘরের বোঝা হবে? ওকে আমি রাখবো। বাপহীন জীবন আমার মেয়ে জীবন পাওয়ার আগে পাইছে অন্তু। মাহীন জীবন আমি তাকে দেব না। তুমি কি বলো, মনে আছে? নিজে যেমন বিয়ে বলতে একবার এক জনম বোঝো, তোমার নাকি এক জীবনে এক নারীত্বে এক পুরুষই সই। আমাকেও তাই বুঝতে দাও। তাও তো তোমার স্বামী ছিল পাপীদের সর্দার, আর আমার কিনা এক নাজুক শিকার। এ কথা আর কোনোদিন বলো না আমাকে। এ পর্যায়ে সিস্টার ক্যাথরিন এক টুকরো হেসে বলেছিলেন, আমি তোমার গল্পে বহুবার ঘুরে মাঝে মধ্যেই এক জায়গায় ঠেকেছি মাহজাবিন। সতী নারী তুমি, অথচ বিধাতা তোমার সতীত্বের কি কঠোর পরীক্ষা নিলেন বলো তো। সতী নারীকে তিনি পতি দিলেন পাপী। এত পাপ তোমার পতি করেছে, অথচ তার এক চুল হক তুমি নষ্ট করনি তার অজান্তেও। জয় আমিরের হাতের বৈবাহিক রেখা খারাপ ছিল না বলো? একটাবার সেই খুনি হাত দুটো দেখলে আরো ভালো বুঝতাম সে কি করে সতী পেল। সে সতী পায়নি মাদাম। সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি তার সতী ছিলাম না। গর্ধব তুমি, চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না। সেখানে বলা আছে সতী নারীর চোখের জলের অভিশাপে রাজ্যপুরের ছাই হয়, বুঝলে? মাঝাবি চুপ করে রয়। সে কি সত্যি সতী নারী? স্বেচ্ছায় একটু অসতী সে হতে পারে না কখনো? আরও এমন ঘটনা আছে। সিস্টার সেসব শুনলে আরো বেশি করে এসব বলবেন। সেসবের মাঝে মাহেজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটা বার তার সঙ্গে দেখা করতে চায়। মাহেজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্নই ওঠে না। তবে খারাপ লাগলো কিছুটা, কিন্তু রূপকথার অনুরোধ করলেও সে যায়নি।
তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণা। পলাশের রুফটপের সেই সন্ধ্যা রাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মায়াজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করেই রেখে গেছিলেন। মায়াজাবিনের ইচ্ছে ছিল কোনো স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে অনার্স শেষ করে মাস্টার্স অফ ল করার, উচ্চতর শিক্ষা সমেত উকিল হবার। আমজাদ সাহেব আপত্তি করলেন। মায়াজাবিনকে নিজ জেলায় হাবিপ্রবিতে সমাজবিজ্ঞানে অনার্স করাতে মনস্থির করলেন তিনি। এরপর অনার্স শেষে 2 বছর মেয়াদি এলএলবি কোর্স শেষ করে বার কাউন্সিলর পরীক্ষায় বসানোর পরিকল্পনা চূড়ান্ত হলো। কিন্তু মায়াজাবিনের বরাবরই মনে হয়েছে এটা তার জন্য খুব বড় কোনো কেরিয়ার হবে না। তবে সে হিসেবেই পড়ালেখা চলতে লাগলো তার। আমজাদ সাহেবের মৃত্যুবার্ষিকী 27 নভেম্বর তারিখে 2016 সেই তারিখটিতে রাবেয়া খুব জেদ ধরেছিলেন স্বামী ও পুত্রের কবর জিয়ারতে যেতে। মায়াজাবিনের সাহসে কুলোয় না বিষয়টা। সে শেষবার যেবার উম্মাদের মতন ছুটে আবুর কবরে চলে গেছিল, তাকে ধরে এনেছিল জয় আমির। আজ মাকে নিয়ে গেলে না জানি মায়ের চেয়ে বেশি সে বেসামাল হয়ে যায় সঙ্গে, তাই ভাবিকে নিয়েছিল। এটাও ভুল সিদ্ধান্ত হলো। দুজন আরো বেশি বেকায়দায় হয়ে পড়ল। তার একটা কারণ আছে। অন্তুর কাছে রোজ আমজাদ সাহেব আসছেন, কথা বলছেন, সময় দিচ্ছেন। রাবেয়া ও মার্জিয়া তো তা পায় না। মার্জিয়াকে সামলানো গেলেও রাবেয়ার কি হলো কে জানে। বহুক্ষণ যাবৎ নিথর ওই গোরস্থানের ফটক চেপে ধরে অপলক চেয়েছিলেন স্বামীর সন্তানের কবরের দিকে। এরপর একদম শান্ত শীতল বাড়ি ফিরে রাবেয়া স্ট্রোক করলেন। ঠিক যেই সময় আমজাদ সাহেবের স্ট্রোক হয়েছিল, রাত্রির সেই তৃতীয় প্রহরে আরেকটি কাল রাত্রি নামলো মায়াজাবিনের জীবনে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, কিন্তু ঠিক গেট খুলে মরিয়ম কয়েকটি যুবক ও পুরুষকে ভেতরে নিয়ে এলেন খুব স্বাভাবিকভাবে। সেদিন মায়াজাবিন জানতে পারলো তাদের বাড়িটা দিন রাত নিরাপত্তায় ঘেরা, যেন তার অনিষ্ট করতে কেউ মুখ না হতে পারে। রাবেকে নিয়ে 6 দিন একাধারে হাসপাতালে কাটানোর পর ডাক্তার রাতে বলে গেলেন, কাল পরশু রিলিজ করা যেতে পারে, শি ইজ আউট অফ ডেঞ্জার্স। কাল পরশু রিলিজ করা যেতে পারে, শি ইজ আউট অফ ডেঞ্জার্স। কথাটি বলা ঠিক হলো না, কারণ ওই কথাটা শুনে সেই রাতের শেষে ফজরের ওয়াক্তে রাবেয়ার মস্তিষ্ক বড় স্ট্রোকটাই হাসপাতালেই অবস্থাকালেই ঘটালো। শিরা ছিঁড়ে সরাসরি রক্তপাত। মায়াজাবিন সেবার প্রথমবার মনস্থির করেছিল জয় আমিরের পয়সা খরচ করা। দরকার পড়লে সেই অপারেশনের সেই সব টাকা খরচা করে দেবে এই নিয়ত করার পর ডাক্তারেরা ঘাড় নাড়লেন। মানে কি? মায়াজাবিন বুঝতে চায় না সে ঘাড় নাড়ার মানে। জীবনকে সে এত স্বেচ্ছাচারিতার কোনোভাবেই করতে দিতে পারে না। জীবন পেয়েছে কি তাকে? ডাক্তারদের কাজ কি? একবার ঘাড় নেড়েছে, আবু পালিয়েছে, তাতে আবার সে ঘাড় নাড়ানি। সেই সকাল পেরিয়ে সন্ধ্যা হবার আগে রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মায়াজাবিনের আসরের ওয়াক্তে জোহরের কাজা আদায় করছে হাসপাতালের নোংরা বারান্দার কোণে। মরিয়ম গিয়ে আলগোছে তুলে আনেন মায়াজাবিনকে। মায়াজাবিন এসে দেখে আম্মু কাঁদছে। বাপ মায়ের উপর সমস্ত বিশ্বাস সেদিন মায়াজাবিনে ফুরিয়ে গেল। এরা এক একটা চূড়ান্ত পর্যায়ে বেঈমান। খুব মায়া পালে, তারপর সংকটে রেখে হাসপাতালে শুয়ে কাছে ডেকে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁদে। এই কান্নার একটা বিশেষত্ব আছে। এই কান্নার পর চোখ বুজে ফেলে এরা। তারপর হাজার কিছুতেও আর চোখ খোলে না, কোনোভাবেই না। মায়াজাবিন এক এক কদম পেছায়, তার ক্ষোভে ফেটে পড়ে। না আম্মু, তোমার মুখে চোখে আব্বুর ভাব দেখছি। আমি এবার আর বোকা হব না। তুমি হাজার ডাকলেও আমি তোমার কাছে বসবো না। তুমি শেষ বিদায় চাইতে কাছে ডাকবে, আর আমি তোমার কাছে বসে তা দিব নেব? পাগল না আমি। কিন্তু পরক্ষণে মায়াজাবিন হুড়মুড় করে গিয়ে বসে মায়ের কাছে। এই শোনো আম্মু, কেন জন্ম দিয়েছিলে আমায়? বলো আজ, বলো বলো আজ শুনি। কেন জন্ম দিয়েছিলে? চোখের সামনে বাপ চলে যাবে, ভাই যাবে, সন্তান যাবে অকালে, এক পাপী স্বামী যে পালাবে কৌশলে, তারপর তুমি এসব চোখ বড় বড় করে দেখবো? আমি সব দেখবো, শুধু দেখবো তোমাদের তামাশা। এই জন্য জন্ম দিয়েছিলে তো? অস্বীকার করলাম। আমি আমার এই অভিশপ্ত জন্মকেই
অস্বীকার করলাম। এই জীবন আমি মানি না। আমি এত বড় আয়ু চাইনি। নাকি তোমরা সবাই নিজেদের আয়ু কেটে কেটে আমাকে দিয়ে দিয়ে যাচ্ছ যাতে বেঁচে থাকি আর দেখি এর সমাজ এ সাজার জনমে না ফুরুক আমার। কিসের সাজা আম্মা? তুমি বলো। জন্ম তো তুমি দিয়েছ। জন্মে কোনো পাপ থাকলে তোমার জানার কথা বলে দাও আজ। আমার রইল কি? কি নিয়ে বাঁচার জন্য জন্ম দিলে আবার সেই জন্মে বাঁচার জন্য রেখে যাচ্ছ বলো। রাবেয়া জিব্বা নাড়লেন, কথা বেরলো না। তাই তিনি অন্তুর সামনে হাত দুটো জোর করে ধরে ক্ষমা প্রার্থনা করেন। চল চল ভেজা চোখ দুটোয় ঠোঁট নেড়ে শেষবার অন্তুকে কত কি বলার আকুতি যে সেখানে, কিন্তু বলা হলো না বলে শুধু থুতনিটা থর থর করে কাঁপলো তার। মায়াজাবিন সহ্য করতে না পেরে আম্মুর শিথিল দেহটা তুলে বুকের সঙ্গে জাপটে মিশিয়ে ধরে। যেও না আম্মু, আমার আর কেউ নেই এই দুনিয়ায়। বিশ্বাস করো, বাপ ভাই সন্তান স্বামী আশ্রয় কিচ্ছু নেই। আমার মাথায় তেল দেবার জন্য একটা তোমার মতো সরলাকে খুব দরকার পড়বে। কোথায় পাবো, কোথায় যাব? একজন চলে গেছে আমাকে রাস্তা পার হওয়ার না শিখিয়ে। তুমি যাচ্ছ, তুমিও যাচ্ছ। কেউ বললে না চল অন্তু সঙ্গে চল? এত খারাপ না আমি, বিশ্বাস করো। কেউ তো সঙ্গে থাকো, কেউ তো থাকো, কেউ তো থাকো। আমার এত বড় দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাব। আম্মু, আমার গর্ভের এক টুকরো ধন ওরা ছিঁড়ে নিয়েছে। যার গর্ভে আমি ছিলাম সে আমার মায়া ছিঁড়ে চলে যাচ্ছে। আমার অপরাধ কি? ততক্ষণে কেউ মায়াজাবিনকে বলেনি তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকে মিশে থাকার নাম করে চুপিসারে পালিয়েছে। 1993 খ্রিস্টাব্দে জন্মানো মাহজাবিন আরমিন অন্তু, তার বয়স প্রায় 24 হতে না হতে সকল রক্তের সম্পর্ক থেকে মুক্ত হলো সেই বছর। চারটিখানি কথা নয়, একটি মেয়ে যার জীবনে নিজের বলতে কিচ্ছু না থাকার এই মহান প্রাপ্তি অর্জনের সাধ্যি সবার থাকে না। সে বছর অনার্স শেষ করে 2017-তে তাকে ভর্তি হতে হলো ল কোর্সে। তখন থেকেই দোলন সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ আলোচনায় থাকতে লাগলো। লতে ভর্তি হবার কালে মায়াজাবিন 24 বর্ষীয় এক সর্বহারা বিধবা নারী। তখন থেকে তার পরনে শোভা পেতে লাগলো টিন্ট ব্লু রঙের শাড়ি, যা সাদারই নীল রং সংরক্ষণ মায়াজাবিনের জন্য সরাসরি সাদা নয়। সাদাকে ধোকা দিতে সে বরং বেছে নিল টিন্ট ব্লু। এবং ল ভর্তি হবার সাথে সাথেই সে হয়ে উঠল পেশাগত নারী। খুব শীঘ্রই হতে যাও অ্যাডভোকেট মাহজাবিন আমির। দোলন সাহেবের সহকারী ভূমিকা পালনে সচেষ্ট হলো সে। মামলা সংক্রান্ত নথিপত্র পর্যবেক্ষণ, মক্কেলদের সঙ্গে টুকটাক আলোচনা, ঘটনা শোনা ও নিজে চিন্তা করা, দোলন সাহেবের প্রতিক্রিয়া ও চলন খেয়াল করা ইত্যাদির সাথে সাথে কোর্টে শুনানিতে হাজির হওয়া, আদালতের প্রতিক্রিয়া, বিচারকদের বক্তব্য পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুবাদ, দেশ সমাজের পরিস্থিতি নিজের মধ্যে পর্যালোচনার এই পর্যায়ে সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। অবশেষে নিজের স্বপ্ন ও গন্তব্যের পথে। সাথে আইনি গবেষণা, কেস স্টাডি, দোলন সাহেবের দেয়া ফাইল সলভ করা চেষ্টা, তার নারকীয় রাতগুলোর ঢাল হতে লাগলো একটু একটু করে। এই সময় আব্বু তাকে সর্বক্ষণ দেখে। সেই মেহেদি রাঙা দাড়ি গোফের মাঝখানে গম্ভীর এক টুকরো হাসি মাখা মুখ ও উজ্জ্বল চোখ দুটো হবু অ্যাডভোকেট মাহজাবিন আমিরের সমস্ত কার্যক্রম অনুসরণ করে। মাহজাবিন টের পায় এক মুহূর্ত সে নিজেকে একা ভাবতে পারে না। সর্বক্ষণ চারপাশে আব্বুর অস্তিত্ব ও গন্ধে বিভোর মাহজাবিন সব ভুলে কেবল গন্তব্যের পথে ছুটতে লাগলো। একটি কোচিং সেন্টারে তাকে শিক্ষকের কাজ করে সামান্য আয়ও করা শুরু করতে হলো। অন্তিকের মেয়েটা বড় হচ্ছিল, তাকে একটি সুন্দর জীবন দেবার দায় যে তার। এলএলবি প্রথম বর্ষ শেষ করে 2018-তে দ্বিতীয় বর্ষে উন্নতি হবার পর পুরনো বিপদ হাতছানি দিতে লাগলো তাকে। এতদিন তার কাছে জয় আমিরের আরও দুটি আমানত ছিল, একটি কুড়াল ও জয় আমিরের নিজের ব্যবহৃত পিস্তলটি, সেমি অটোমেটিক গ্যান্ট পাওয়ার K100 পিস্তলটি যখন তার কাছে আসে ওটার ম্যাগাজিন ছিল খালি। তাই দোলন সাহেব মায়াজাবিনকে দুটো 9mm প্যারাবোলাম ক্যালিভারের বুলেট দিয়েছিল।
সেটা বাড়িতেই থেকেছে, কখনো সঙ্গে করে বাইরে বের হওয়া হয়নি। 2018-তে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের হিড়িক লাগলো। সেই নির্বাচনে কেন্দ্র করে হামজা রক্ত ও নীতিহীনতায় হাত ও প্রবৃত্তি ডুবিয়েছিল। সেই নির্বাচনী বছর এলো, কিন্তু হামজা ততদিনে হুইলচেয়ারে লেপ্টে থাকা এক শ্বাস গ্রহণকারী মরা দেহ। এই বছরগুলোতে নিহাত কমবার হামজার উপর হামলা হয়নি, কিন্তু উল্লেখযোগ্য কিছু করা যায়নি। প্রায় 2.5 বছর মাহজাবিনকেও ধরে বধ করা কম প্রচেষ্টা বাপ্পি ও তার দলবল চালায়নি। মাহজাবিনও হাতে আসেনি তাদের। তাই নির্বাচনের আগে আবারও পুরনো সেই ক্ষতগুলো তকতক করে উঠল। এর যথাযথ কারণ আছে। বাপ্পির কাকাকে হামজা কতটা যত্ন সহকারে খুন করার পরেও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হয়নি। জয়ের বউ কামরুলকে খুন করার পরেও তারও কোনো শাস্তি না হয়ে বরং আইন পড়ছে। অথচ মাঝখান থেকে কাকা চলে যাওয়া তাদের দল ছুট হয়েছে। নতুন ও প্রতিপক্ষরা নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুত, অথচ কাকা নেই। জয়ের বউও হামজাকে শেষ করা খুবই দরকার মনেই হলো এ পর্যায়ে। ওই দুটো তাদের গলার কাটার মতো বিধে ছিল বিগত দিনগুলোতে। ক্যালেন্ডার বলছে 2018 ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলোতে চিকিৎসার পেছনে বেশ দৌড়ে ক্যালেন্ডার বলছে 2018 ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলোতে চিকিৎসার পেছনে বেশ দৌড়েও কেবল উন্নতির মাঝে হাত ও মুখ সচল হয়েছে। পা দুটো চলাচল হলেও মেরুদণ্ড যেখানে অচল, নিচ থেকে হাঁটা চলা অসম্ভব। রিমি রাতের জন্য হালকা খাবার রান্না করে নিয়ে সেদিন রুমে এলো রাত 11টায়। হামজার বিছানায় হেডবোর্ড হেলান দিয়ে ছাদ দেখছে, বইটা পাশে পড়ে আছে, চশমা চোখের খোলেনি। রিমি চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়ালো। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, শীত ভালোই, তবুও তার খারাপ লাগলো না। ঠান্ডা হাওয়া, গা শিনশিনে বাতাস। বারান্দা থেকে ঘাড় ফেরালো আছোয়া হামজাকে দেখা যায়। স্বাস্থ্য আর আগের মতন বলবান সুঠাম নেই। শরীর শুকিয়ে শীর্ণ হয়ে এসেছে মেডিসিন, ড্রাগ ও থেরাপির প্রভাবে। চোখের নিচে কয়লার কালি, কোটরের খুব ভেতরে অসুস্থ ফ্যাকাশে লাল চোখ দুটো আজ খুব একটা চাতুর্যও দেখা যায় না। শান্ত ভাব চিরায়ত ভাবে রয়ে গেছে। দেখলে কখনো কখনো মৃত লাগে, যেন কৃত্রিম উপায় একটি প্রাণরসহীন ফলকে তাজা রাখার চেষ্টা। খুব একটা কথা হয় না লোকটার সঙ্গে সারা দিলে। রিমি যে কিসের দূরত্ব বজায় রাখতে শিখেছে তা সেও জানে না। একটি মৃত বাড়ি, প্রাণহীন লাশদের স্মৃতির ইটে গাথা বাড়িটির ভিত। রিমি প্রতিক্ষণে দেয়ালের গা থেকে ছিটকে আসা আর্তনাদ শুনতে পেয়ে কেঁপে কেঁপে উঠছে। বিভ্রম তৈরি হয় সারাক্ষণ। সে তরুকে দেখে, জয়কে দেখে হাত পা না ধুয়ে ঘাম মাখা শরীরে টেবিলটায় খেতে বসেছে। আরমিনকে দেখে রান্না ঘরে রান্না করতে। ভ্রুনটিকে রিমি নিজ হাতে পাটোয়ারি বাড়ির বাগানের এক কোণে দাফন করেছে। রোজ সেখানে 2 ঘন্টা বসে সে কাটায়, কিন্তু যখন সেখান থেকে উঠে এসে চলে আসে, সে টের পায় তার পেছন পেছন জয় আমিরের সন্তানও উঠে সঙ্গে আসছে। আজ সে বড় হয়ে গেছে, তার বয়স 2.5 বছর। সে রিমির সাথে সাথে ফুরফুর করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাপের বন্ধ কক্ষটা দেখে, সেখানে তার বাপের যুগকাল কেটেছে। হয়তো দরজা খোলা পেলে গিয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো অভিভূত চোখে দেখতো। ওই কক্ষে তার মায়ের গন্ধও মিশে আছে, কিন্তু মা এই বাড়িতে কখনোই আসে না। কেবল তার পরিচয়টুকু সঙ্গে করে ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ফোটানোর ন্যায়। এত সব বিভ্রমের ভিড়ে হামজাকে আলাদা করে দেবার মতো সময় রিমির হাতে থাকেই না। বহুদিন সে রাতে ঘুমায়নি। চোখের পাতা মিলিত করা দুঃসাধ্য। খুব বিরাট একটি মৃত বাড়িতে মৃত একটি পাপীর জীবিত লাশের পাশে ঘুমানো যায় না, তবু চুপচাপ শ্বাস আটকে ঘুমের ভান করার অভ্যাস হয়ে গেছে। কিন্তু 2 দিন আগে শেষ রাতে দিকে তার সেই ভান ভেঙে গেছে। হামজা ডেকে পড়ল। এখানে পড়ে আছো কেন? তো কোথায় যাব? যাওয়ার জায়গা নেই বলে পড়ে আছো? না, এটাই আমার ভাগ্য। ভাগ্য বলতে কিছু হয় না রিমি, চলে যাও। কোথায় যাব? দুনিয়াটা অনেক বড়। আমার দুনিয়া খুব ছোট, তার বাইরে আমার কিছুই নেই। সে ছিল যখন আমি তোমায় ধরে রেখেছিলাম। আজ তুমি মুক্ত, তবু এখানে জোর করে পড়ে থেকো না। রিমি, তুমি কি করুণা করছো আমার উপর? জোর করে পড়ে আছি কে বলল? আপনি সুস্থ হন, চলে যাব। এটা যদি ভালোবাসা হয়, ঠকে যাবে তুমি। আর কি ঠকবো?
আমি সুস্থ হলে আবার পাপ করব। এবার আগের বারের চেয়েও আরো বেশি নিকৃষ্ট হবে সেসব পাপ। তাহলে তো আমার উচিত নয় আপনার সেবা করা? হামজা হেসে ফেলল। সেটাই তো বলছি, ছেড়ে দাও। পাপ করতেই জন্মেছেন? আমি জানি না রিমি, আমার জন্ম সম্বন্ধে আমার জানাশোনা নেই। কেন জন্মেছি তা জানতে হলে জন্ম কোথায় এবং কাদের ঘরে নিয়েছি তা জানা জরুরি ছিল। রিমির কঠোরতা অথবা নির্লিপ্ততা এখনো ফুরয়। সে শাড়ির আঁচল ঠিক করে বুকে তুলে নিয়ে উঠে বসে। আর কেন পাপ করবেন? কি কারণে? কোন উদ্দেশ্যে? আমি কয়েকটা খুন করব রিমি, একটু বিশৃঙ্খলা করব সমাজে, আর আইনকে খুব নোংরাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করব। পাগল হয়েছেন আপনি? না, আমার মস্তিষ্ক এখনো ঠিক আছে। আইন তো ভেঙেছেনই। আইন কবে মেনেছেন আপনি? না, আইনত বৈধভাবে কাজ আমি করিনি ঠিকই, তবে আইনের উপর আমার কখনোই বিদ্বেষ ছিল না। এখন কেন জন্মেছে? আইন জয় আমিরকে মেরেছে তাই? হামজা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকে তারপর অদ্ভুত অলৌকিক সুরে বলল, এইমাত্র জয় এসেছিল আমার শিওরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু দুষ্টু হাসলো, কয়েকবার ভাই বলে ডাকলো, কিন্তু আমি উঠলাম না, চোখ খুললাম না। ও যখন আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল, আমি তখন চোখ খুলে তোমায় ডাকলাম। রিমির গাটা শিউরে উঠলো, শিরশির করে উঠল শরীর। হামজার বিশ্বাস স্বপ্নে যেদিন সে জয় এসে তাকে ডাকবে, তারপর দিন সে মারা যাবে, জয়ের সাথে মিলিত হবে আবার। সেই দিনের অপেক্ষায় সে অধীর। যদি তাই হয় তাহলে সুস্থ হয়ে আবার পাপ করার কথা বলছে কেন? কারণ সেই পাপগুলো হবে জয়কে হত্যার প্রতিশোধকমূলক। আর তারপর সে জয় ডাকে সাড়া দিবে। এই জন্য আগে থেকে রিমিকে চলে যেতে বলেছে। রিমি দম আটকে বসেল কতক্ষণ, অনেকক্ষণ। হামজা সে পোলাপ, আর রিমি বুঝতে পারে দিন দিন হামজার মানসিক অবস্থার ব্যাপক বিপর্যয় ঘটেছে। তার মস্তিষ্ক আজও তার এত এত হারও মেনে নিতে পারেনি। ক্ষমতা, সম্মান হাতের মুঠোয়, সমাজ ও জনতা। জয় রোজকার মতো আজও আনমনে অপ্রীতিগ্রস্তর মতো ছাদের দিকে চেয়ে থাকে। অধিকাংশ সময় এটাই তার কাজ। কোন এক শূন্যে এমন নিথর দৃষ্টি মেলে তাকে থাকে, মৃত অথবা জীবিত শনাক্ত করা যায় না। রিমি অন্তরাত্মা আতঙ্কিত হয়ে ওঠে তখন। রিমি বারান্দা থেকে ফিরে হামজাকে খাইয়ে ওষুধ দিয়ে নিজেও শুয়ে পড়ল। রাত 2টোর দিকে আচমকা জানালার কাজ ফুঁড়ে কিছু মেঝেতে পড়ে, সেটাও ছনছন করে ভেঙে গেল এক টুকরো। কাজ ছুটে এসে হামজার শরীরে লেগে জখম তৈরি হলো। এরকম পরপর কয়েকটা আওয়াজ হলো। মেঝেতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। রিমি উঠতে চাইলে হামজা জাপটে ধরে রাখে, আগলে নেয় নিজের আড়ালে। রিমি অস্থির হয়ে মৃদু কাঁপতে লাগলো। হামজা বলল, ককটেল ছুড়েছে, অ্যালকোহল লাগা আগুন নিভে যাবে খানিকক্ষণ পর। উঠো না, যেই থাকুক বাইরে, তারা চাইছে আমরা মেঝের মাঝ বরাবর যাই। আক্রমণ সহজ হোক। রিমি কম্পিত কণ্ঠে বলল, কারা কারা করছে এমন? এ ধরনের কাজ করতে পারে এমন লোকের তো অভাব রাখিনি আমি। রিমি, শান্ত হও, কিচ্ছু হবে না, আমি আছি। রিমির বলতে ইচ্ছে করলো, আপনি অসুস্থ, আপনাকে সামলাতে আমাকে লাগবে। আপনি কি করবেন? কাউকে প্রয়োজন এখন। বললো না। তখনই সে টের পেল হামজার বুক থেকে তিত্তির করে রক্ত ঝরছে। সে আবারও আতকে উঠল। নিস্তলা সিঁড়ি সংলগ্ন ফটককেও আওয়াজ হলো, অর্থাৎ আততায়ীরা ভেতরে ঢোকার প্রচেষ্টায় ত্রুটি করছে না। রিমি অস্থির হয়ে হামজার বুকে হাত চেপে ধরলো, তার হাত পিছিয়ে উঠল। আপনি কি কিছুই করবেন না? রক্ত পড়ছে তো, বাইরে কারা থাকতে পারে? কবির হামজার কাছে আসে না আজ অব্দি, হামজার সামনে আসেনি। মাঝে মধ্যে রিমিটাকে আসে, রিমির সঙ্গে কথা বলে ফিরে যায়। হামজাকে চোখের দেখাটুকু অবধি দেখার প্রবণতা তার নেই। তবু রিমি তাকে কল করলো, কিন্তু কবির তার ছেলেদের নিয়ে পাটোয়ারি বাড়িতে পৌঁছানোর আগে প্রায় ঘন্টা খানিকের তাণ্ডব শেষ করে বাপ্পি লোকজনদের নিয়ে চলে যায়। খুব কৌশলে বহুদিন আগে তারা পাটোয়ারি বাড়ির দুর্গে ঘেরা উঁচু সুরক্ষিত প্রাচীর টপকে ভেতরে আসার ব্যবস্থা করে নিয়েছে। সেই ঘটনা মায়াজাবিন জানলো না। পরদিন বিকেলের পর দোলন সাহেবের কাছ থেকে ফেরার পথে সন্ধ্যা নেমে এলো। দোলন সাহেবের বাসা থেকে বাসেরহাট ফেরার পথে মাঝে সুইহারি খ্রিস্ট আশ্রম পড়ে। তার আগে মায়াজাবিন টের পেল তার চেনা অচেনা কয়েকজন লোক তাকে অনুসরণ করছে। এটা প্রথম না, বিগত দিনগুলোতে বাইরে বেরোবার পর সে কখনোই আশা রাখেনি আবার জীবিত হালে বাড়ি ফিরবে। বহুবার জানের ঝুঁকি তাকে ছুঁয়ে পাশ কাটিয়ে গেছে, সেদিন সেটা তীব্র হলো।
মায়াজাবিন এখন রাস্তা পার হতে শিখেছে, কারণ আব্বু নেই। এখন তার হাতটা ধরে রাস্তা পার করবার জন্য, কিন্তু তার পথ ফুরায়নি, বরং তা দুর্গম হয়েছে। যাত্রী নামায়ে দেন মামা, ওই আর যাইতো না। রাস্তা পার হয়ে দ্রুত রিস্কাতে ধরছে, কিন্তু লোকগুলো এসে রিস্কাওয়ালাকে থামিয়ে বলল। রিস্কাওয়ালা একটু ইতস্তত করছিল বটে, কিন্তু সে সচেতন নাগরিক। যারা তাকে কথাটা বলেছে তাদের কথা শোনাই বুদ্ধিমানের বৈশিষ্ট্য। মায়াজাবি নিজে থেকেই নেমে দ্রুত পা চালাতে লাগলো। এক পর্যায়ে সে দৌড়তে লাগলো। শীতের সন্ধ্যা, তবুও বোরকার নিচে শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠল। কিন্তু পেছনের লোকগুলো তাকে বেশি দূর দৌড়তে দেবে না বলে একখানা চাপড় ঠিক ডান পা তাক করে ছুড়ল। পায়ের কবজার উপরের একদলা মাংস পেশি আলগা করে নিয়ে চাপড় পড়ে যায় মাটিতে, সাথে মাহেজাবিনও। আশপাশটা ফাঁকা, কেউ থাকলে তাকে রক্ষা করতে আসার বেকুবি করবে না। জনগণ বড় বড় সচেতন। মাহেজাবিনের সাথে সেদিন ভয়াবহ কিছু ঘটার ছিল। মাহেজাবিন রক্তাক্ত পা নিয়ে আবারও দৌড়ায়, বিশেষ লাভ হবার নয়। তাকে ধরে ফেলল বাপ্পি। বাপ্পি সেই কালেই হামজার কাছে জয়ের বুকে আবদার করেছিল, অর্থাৎ শুধু জানের বদলে জান নয়, তারা আরো কিছু চায়। মায়াজাবিন আবার মাটিতে পড়ে গেল। বাপ্পি এলো পাতারি মুখে বুকে মাথায় লাথি মারতে লাগলো। মায়াজাবিনের ঠোঁট মুখ ফেটে রক্ত ছুটে এলো। তার নিকাব আবারও সেদিন খুলে ফেলা হলো। এলোমেলো আঘাতে বোরকা ছিঁড়ে গেল খানিকটা। বাপ্পি মায়াজাবিনের গলার ওপর পাড়া মেরে উঠে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মায়াজাবিন অস্ত্রহীন, ক্ষতবিক্ষত অবস্থায়, প্রায় জ্ঞান হারাবার আগে তার চেতনা তাকে সতর্ক করে, আজ তার সত্যি সত্যি ইজ্জতহারা হওয়া লাগতে পারে। তার কিভাবে নিজেকে তুলে নিয়ে তাদের হটিয়ে রক্তাক্ত শরীরটা কোনো মতে টেনে নিয়ে গিয়ে ফেলেছিল সুইহারি চার্চের আশ্রমে। সেই জেনে প্রবেশ করেনি কেউ সেখানে, কিন্তু ঢুকে পড়েছিল একটি আশ্রয় কেন্দ্রে। আর কিছুই মনে নেই তার। যখন তার আবার চেতনা ফিরল, সে চোখের সামনে দেখতে পেল একজন ব্রতী খ্রিস্টান সিস্টারকে, সিস্টার মেরি ক্যাথরিন। প্রায় মাসখানেক মায়াজাবিনের সেখানেই সিস্টার ক্যাথরিনের সেবায় থেকেছে। এক মাসে 1 লক্ষের অধিক প্রশ্ন ও কৌতূহল ক্যাথরিনের জমিয়েছিলেন এক অজ্ঞাত যুবতী নারীকে নিয়ে। মায়াজাবিন জবাব দেয়নি। সে বলেছিল বলবে কখনো। সিস্টার ক্যাথরিনকে সে আমন্ত্রণ জানিয়ে এসেছিল। এর মাঝে হামজা অসংখ্য সংবাদ পাঠায় তার কাছে। হামজার আন্তাজ শক্তি তার চূড়ান্ত অসুস্থতার ঊর্ধ্বে। সে নিজের উপর হামলায় সেই রাতেই আন্দাজ করেছিল এরপর আরমিনের পালা। এরপর সে পরদিন জানতে পারল আরমিন নিখোঁজ। মায়াজাবিন গোটা 1 মাস পুরো চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন থেকেছে। মার্জিয়া কেঁদে কেঁদে পাগল হয়েছে। কোনো খবর নেই, জানা নেই মায়াজাবিন কোথায়। তখনও মানুষের মুখে মুখে প্রচলিত জয় আমিরের বলাৎকার স্ত্রী সে নিখোঁজ। কোনো চিলশুকুনে টেনে নিয়ে ছিঁড়ে খেয়েছে ওই হদিস আর পাওয়া যায়। রিনি সেবার প্রথম পাটোয়ারি বাড়ির সীমানা ছেড়ে বেরিয়ে বারবার আমজাদ সাহেবের কুঠুরিতে যাতায়াত করেছে। রূপকথার সঙ্গে কথা বলে চলে আসতে হয়েছে। রূপকথার দৃঢ় বিশ্বাস সকলকে বিশ্বাস জুগিয়েছে মাহেজাবিন ফিরে আসবে। ওই মেয়ে ফুরাতে পারে না। তার জীবন যেসব ঝড়ে টালমাটাল হয়ে আজ বহমান, সে হুট করে এভাবে ফুরিয়ে যাবে না। হামজা ওই মাঝখানেকের সময়টাতে আরমিনের খোঁজে চরম ব্যস্ত হয়েছিল। কেননা বাপ্পির ধারণা হামজাকে জয়ের বউ এবং জয়ের বউকে হামজা দুজনকে টিকিয়ে রেখেছে। দুজন মিলে এমপিকে ধ্বংস করে ছেড়েছে। দুজন এক, সুতরাং দুজন চিরবিরোধী দুশ্মন ঘটনাক্রমে এক বাপ্পির দুশ্মন হয়ে ওঠার ব্যাপারটিতে হামজা হেসেও ছিল। সে নিজেও চিন্তিত হয়ে উঠেছিল বিরোধী নারীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায়। মাসখানিক পর কিছুটা সুস্থ হয়ে খোড়া পায়ে মাহেজাবিন বাড়ি ফিরল। তার পরদিনই হামজার লোক এলো মাহেজাবিনের কাছে। মাহেজাবিন দীর্ঘশ্বাস ফেলে, এটা বুঝে যে তাকে এখনো অবধি হামজা নজরে রেখেছে। এই লুকোচুরি খেলার শেষ কোথায়? হামজা তাকে এক পাক পাটোয়ারি বাড়িতে ডেকেছে কিছু আলাপ আলোচনা করার আছে বলে। তার জবাবে মাহেজাবিন ক্লান্ত হাতে একখানা চিঠি লিখে ছিল কেবল, আপনার সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা থাকতে পারে না। শেষবার যেখানে দেখা হয়েছিল, আমি আশা রাখি আবার দেখাটা আপনার সেখানেই হবে। সেদিন আপনার বিপক্ষের আইনজীবী হিসেবে আমি থাকলে খুব অবাক না হবার পরামর্শ থাকবে আমার, এবং কোথাও সেখানেই হবে।
আপনি আসামি এবং আমি প্রসিকিউটর হিসেবে অনেক কথাই হবে আশা করি খুব শীঘ্রই। ততদিন অপেক্ষা করুন এবং যথাসম্ভব সুস্থ হন। আপনার সুস্থতা একান্ত কাম্য। রিমিকে আমার অনুরাগ জানাবেন। সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, দেখা হয়নি। তাকে আসতে বলবেন। আমি আর কখনো পাটোয়ারি বাড়িতে পা রাখবো না, তা বলে তার সঙ্গে আমার পরিচয় ফুরাবে না। এরপর গুনি গুনি কেটে গেল মাঝখানে কম বেশি 3টে মাস। হঠাৎই একদিন 29শে জুন বিকেলে মাহেজাবিনের ঠিকানায় এসে পৌঁছালো সিস্টার ক্যাথরিন। মাহেজাবিনের জীবনে আসা অবরুদ্ধ নিশীথের গুলোর বিবরণ শুনতে। মাহেজাবিনের লস শেষ হতে তখন খুব বেশি দেরি নেই, আর কিছুদিন। এরপর বার কাউন্সিল পরীক্ষা, সেখানে উত্তীর্ণ হলে সে একজন আইনজীবী, অ্যাডভোকেট মাহেজাবিন আমির। সিস্টার ক্যাথরিন অতীত শুনতে শুনতে গোটা একটা রাত, তারপরও একটি দিন অবধি মাহেজাবিনের কাছে কাটিয়ে গিয়েছিলেন। সাথে প্রতিশ্রুতি নিয়ে গিয়েছিলেন খুব শীঘ্রই একটা পাটোয়ারি বাড়িতে মাহেজাবিনকে সঙ্গে নিয়ে তিনি যেতে চান। মাহেজাবিন যেতে না চাইলেও জোরপূর্বক নিয়ে যেতে চান। জয় আমিরের ফটো দেখতে চান, হামজার অবস্থা তিনি স্বচক্ষে দেখতে চান, তার নিষ্পাপ বধূ রিমিকে দেখতে চান। কিন্তু পরিকল্পনা করাটা উচিত নয় জীবনে। সেদিনের 5 মাস পর মাহেজাবিনের খবর পেল সুইহারি মাঠের একজন সিস্টার মেরি ক্যাথরিন মৃত্যুবরণ করেছে। মাহেজাবিন গিয়েছিল দেখতে। তখন আর মাহেজাবিনের কাছে পাটোয়ারি বাড়ি দেখার আবদার করা ব্রতী নারীটিও জীবিত নেই। তার আবদারে আরেকটি বার হয়তো মাহেজাবিন পাটোয়ারি বাড়িতে এবং অভিশপ্ত আমিন নিবাসে কদম রাখত। তার হয়নি। সিস্টার ক্যাথরিন কেবল মাঠে শিক্ষাদানের কাজেই নয়, তিনি হাসপাতাল এবং আশ্রমগুলোতেও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্রতী ছিলেন। তার কাছেই গোপন রয়ে গেল মাহেজাবিনের এক জীবনের বিবরণ। এরপর আরেকটি বছর কেটে গেল সেদিন থেকেও, যেদিন মাহেজাবিন নিজের দুর্গম জীবনের অতীতের পাতাগুলো মেলে ধরেছিল এক সংসারহীন নারীর কাছে। আজ আবার 29শে জুন, কিন্তু খ্রিস্টাব্দ 2019। আজ একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। এই তারিখটি একটু অদ্ভুত। জয় আমিরের জন্মদিন এটি। এই বছর 32তম জন্মদিন। লোকটা জন্মদিনের হিসাব মাহেজাবিনের কাছে কয়েকটি জিনিস গচ্ছিত রেখে গেছে। 75তম জন্মদিন অবধি উল্লেখ করেছে সেগুলো রেখে দিতে, এবং সেই হিসেবের সাথে একটি রক্তমাখা ঘড়ি রেখে গেছে, যেটি বের করতে হলে একটি কাগজে টান করতে হয়। সেই কাগজটিতে জয় আমির কিছু হিজিবিজি লিখে রেখে গেছে। এইসব তারিখগুলোতে ঘড়িখানা হাতে নেবার পর মাহেজাবিন কাগজখানা নাড়তে চাড়তেই একবার চোখ বোলায়। চোখ বুলাতে গেলে একবার পড়েও ফেলে। আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়া হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার। হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক। এখন আমি নাই, আমার পাপ নাই, সুখ আছে। সুখ সুখ কি জানো পাখি? শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যে পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালা জীবনও আপন হবে না। সুযোগ পাইলে উড়াল মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন, হন। তাই বলে আমার মতন জয় আমিরদের বিপক্ষে হইয়েন না। এক জয় আমিরের বিপক্ষে গেলেন আপনি, তার হয়ে গেলেন। আবার কোন শালার বিপক্ষে যাবেন? সেই শালাই না, বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি পথিক ভালো, কিন্তু আপনার পথ না এই দুনিয়া। আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরী থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হারবিডেন বলেছিল, ইউ এদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইয়োর সেলফ বিকাম দ্য ভিলেন। হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম।
সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয় আমি হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থাকতে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত এক পাপিষ্ট হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে, আমার মন চাইল না, কারণ আমি ততদিনে শিখে গেছি মানুষেরা বাঁচে না, বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে চড়ে নিজের পরিচয় থুয়ে বাহির হয়ে আসছি পথে, যেই পথে খালি খিদে, নিজের পেটে খিদে, পথের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয় আমিরেরা পয়দা হয়, কিন্তু শালা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতন জয় আমিরদের সব হারানোর গল্প পড়ে। তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা? এক ম্যাচ রাজনীতির খেলায় সব হারানো আমরা কিভাবে বাঁচব? খিদের জ্বালায় কোন পথে এক মুঠো ভাত খেয়ে বেড়ে উঠব? কি শিক্ষা পাবো তা সমাজের দেখার সময় হলো না। কিন্তু যখন কিছুকাল পর এই আমরা জয় আমির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়াই, তারা তখন ভাবে এই অমানবিকেরা কারা? এদের নীতিজ্ঞান নেই কেন? মনুষ্যত্ব কোথায়? এদের জন্ম কিভাবে হলো? এরা এত ক্ষুধার্ত, ছি! ভালো শিক্ষা পাইনি কেন? তুমিও হবে, হয়েছ খানিকটা, আরও হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি একসময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বাঁচতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যেতে হয়। বুকে সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসার বলি ছাড়া খুব কঠিন। জুনিয়র চট করে নীতির সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয় আমির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয় আমির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে, রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিমানদের চোখে অমানবিকতা। শোনো জুনিয়র, তুমি ভাবো তুমি অন্যায় দেখে অন্যায় সয়েও সৎ থাকতে পারবে? তুমি ভুল। দুনিয়া ভালো না, আমার অভিজ্ঞতা বেশি। একটা যুক্তিহীন সত্যি শোনো, সৎ পথ মানুষকে অসৎ বানায়। সৎ থেকে তুমি শুধু হারাবে, তাতে তুমি সততার উপর বিশ্বাস হারাবে, দ্বিধায় পড়বে। তারপর তুমি সৎ অসতের পার্থক্য ভুলে যাবে। কারণ ওই যে বললাম, বুকের হাহাকার নীতির চাইতে বেশি শক্তিশালী। মানুষের বিবেক ধ্বংস করতে হয়, ওর একবার নড়ে ওঠাই যথেষ্ট। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয়, আর তারপর সেই ভাগ্য লেখক ছোটে মানুষের ভাগ্য নষ্ট করতে। এটা নীতি। এসব আমার নীতি তোমার সাথে মিলবে না বোধ হয়। আমাদের বড় ঘরে এক বিপ্লবী আছে, তোমার তার সাথে দেখা হবে না। তার সাথে মেলে নাই। সে আমার মতো খলনায়ক হয় নাই, সে বিপ্লবী হয়েছে। তুমিও হয়তো সেই পথেই যাবে, কারণ তোমরা এক পর্যায়ে বাধ্য হয়ে অন্ধকারকে গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। এক পাশের পৃষ্ঠা শেষ, এবার আরও ছোট ছোট অক্ষরে লেখা লাগবে। কতদিন পর এতখানি বাংলা লিখলাম, হাত কাঁপতেছে। বাতাসে পৃষ্ঠা উঠতেছে খুব। আরও সমস্যা, আমি এখন কোথায় জানো? 21 তলার ছাদের উপর পা ঝুলাই বসে আছি, খাতা কোলের উপর, মোবাইল গালে ধরে ফ্ল্যাশ অন করে লিখতেছি। বিল্ডিংটা পলাশের চাচার, ওই ভাড়া চুদারে মারছি আধা ঘন্টা খানেক হবে। জানটা দিল একটা ভুলভাল আবদারে। তোমাকে সেবার দেখলাম ভার্সিটির মাঠে, অন্তিকের বোন অ্যানাপ জুনিয়র এক চেংড়ি। শালি আমারে পাত্তাই দিল না। হামজা ভাইরে বলি নাই, ছোট্ট এক জুনিয়র মেয়ে আমার সাথে এত বড় দুঃসাহস দেখায় চলে গেল। তা কাউকে বলা যায় না, যা কাউকে বলা যায় না তা কোদাল হয়ে মন খুঁড়তে থাকে, বুঝলে? আমি সেই রাতে 2.5 বোতল মাল এক চুমুকে শেষ করে একেবারে বেহেড হয়েছি। এরপর রাতে স্বপ্নে দেখলাম তোমার সাথে ঘুরতে গেছি এক মরুভূমিতে। এত মালকে ঘুমাইছি, তাও শালা স্বপ্নে
মরার পিপাসা পাইল। তুমি গেছো পানি খুঁজতে, কিন্তু পানি খাওয়ার আগেই এক ধূলিঝড়, আর তোমার খোঁজ নাই। তুমি ধূলিঝড়ে তছনছ। আমি পিপাসা নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। ফজরের আজান হচ্ছে তখন। জ্বর আসলো সেদিন সকালে আমার। এক সাক্ষাতে এইরকম মারাত্মক স্বপ্ন যে চেংড়ি নিয়ে দেখা যায় তার পিছু ছাড়া যায় না। কিন্তু বিশ্বাস করো জুনিয়র, আমার কোনো প্ল্যান ছিল না তোমারে বিয়ে করার। ছ্যা, প্রশ্নই ওঠে না। আমার বিয়ে করার কথাই ছিল না। অন্তত তোমার মতো সাদা পায়রারে করলে তরুরে করা লাগতো মনে হয়। হামজা ভাইয়ের ইচ্ছায় তোমার জন্যে জয় আমির না, জয় আমিরদের জন্যে কখনোই তোমাদেরকে বানানো হয় না। সব অপরিকল্পনাই হয়ে গেছে। কসম, আমি বিশ্বাসই করি নাই আনমিরে আমি বিয়ে করছি। এই জন্যে নিজেরে মানাইতে 2-3 দিন তোমার বাপের বাড়িতে তোমারে দেখতেও গেছিলাম। সত্যি এই ধরনের ঘটনা ঘটে গেছে কিনা তো যা বলার জন্য এই বাল লিখতে বসা। অপরিকল্পিতভাবে যে অঘটন ঘটে গেল তার আবার একটা শর্ত বাকি রয়ে গেছে। আমার তোমার বিয়ে ইসলাম মতে হইছে। ওইখানে দেনমোহরের কথা উঠছিল। আমি জানতাম ছাড়ার সময় এটা দেয়া লাগে, কিন্তু কাজীশালা বলল এইটা তোমার হক, আদায় করে দিলাম তোমার দেনমোহর শোধ। তো এখন কি আমার সব ছোঁয়া ভুলে যাবা? মানুষ কিছু দিয়ে মূল্য না পাইলে তা আজীবন মনে রাখে। মূল্য পরিশোধ হইলে দেনা পাওনা শেষ, সাথে স্মৃতিও। না তুমি নিজেরে বিক্রি করো নাই, আবার কোনো দিন আমার নামেও করবা না, এটা নিশ্চিত। চাইলাম না তোমারে, যাও। তোমারে চাইলে ওইটা আরেক পাপ। কম নাই আমার পাপ জীবনে, আরেকটা বাড়ালাম না, তাতে কি হবে? তোমারে চাইলে আমার পাপের ভাটা পড়ার প্রবল সম্ভাবনা। পাপ আমি ছাড়ব না, তোমারে আমি চাইব না। তোমার বাপের জমি বিক্রি করা 12 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকলো, আর যা ঋণ ছিল তোমার আব্বার ওইটা আমি শোধ করে দিছি। দেনমোহর ধরো 2 লাখ বেশি দিলাম। আমার জানা নাই নির্ধারিত অ্যামাউন্টের বেশি দিলে সমস্যা আছে নাকি। থাকলে থাকলো, স্বামী হিসেবে কিছু দিলে সমস্যা থাকার কথা না। না স্বামী না, আসামি। লেখা কাটলে সৌন্দর্য নষ্ট হয়, তাই কাটবো না। তুমি স্বামী না পড়ে আসামি পড়ো। যে টাকা জমা থাকলো ওইটা যদি আমার দেয়া দেনমোহর হিসেবে খরচ নাও করো, তো তোমার বাপের জমি বেচার টাকা হিসাবে খরচা করো। মনে করবে আমি দেই নাই, তোমার বাপ দিছে। টাকা ছাড়া এক পাও চলতে পারবে না। উকিল হবার জন্যে ভালো রকম টাকা লাগবে। ঘটনা হইল আপনার মতো উকিল খুব দরকার ম্যাডাম। তাইলে হয়তো আমার মতো জয় আমিরেরা মায়ের লাশ দেখিয়ে আপনার কাছে অপরাধীর শাস্তি আশা করতে পারবে। অপরাধীকে ফাঁসিতে ঝুলতে দেখে তাদের আগুন নিভবে। আমার মতো পাপী তৈরি হবে না আরেকটা। কিন্তু ঘটনা হলো উকিল হিসেবে সবাই আপনাকে দেখবে, আমি বাদে। এটা অবশ্য ভালো। আমার মতো আইন বিদ্বেষী পাপীর ঘরোয়ালি আইনজীবী বিষয়টা বেমানান। আপনি যখন উকিল হবেন ততদিন আমি থাকবো না বোধ হয়। আমি আর বাঁচবো না বেশি দিন, খুব অল্প সময় আছে আমার। এই দিনগুলোতে আমি মাত্রাহীন পাপ করব। তোমার ঘেন্না আরও বাড়বে। তারপর যদি বেশ কিছুদিন বেঁচে থাকি তো ক্যান্সারে মরবো, না হলে গুলি খেয়ে। আমি মরার পর আমিরদের একটা উত্তরাধিকারী দরকার। তাই মরার আগে জিন্নাকে খুঁজে বের করার কাজটা বাকি। আর ওকে খুঁজতেই খুব ভয়াবহ কিছু পাপ করা লাগবে আমার। এরপর শেষ। পাপ থামাতে হলে পাপীকে মরে যেতে হয়। এমনিতেও রক্তের অবস্থা খারাপ, ব্লাড সেলের পেছন মারা গেছে, বোন ম্যারো ড্যামেজ। বেদম মাইর খাওয়ার পর কোনোবার ঠিকমতো চিকিৎসা করা হয় নাই। ক্যান্সার না হইলে আমি অলৌকিক মানুষ হয়ে যাইতাম। মেলা সমস্যা শরীরে, এখনও মাংসের ভেতরে কামড়াচ্ছে। শরীর ভালো না, জ্বর আসবে মনে হয়। জীবনে ভালো আমি হইতে পারতাম, হইলাম না কেন জানা নাই। আমির পরিবারে বড় বাবা ছাড়া কেউ আমার মতন ছিল না। সবচাইতে বড় দ্বন্দ্ব কোথায় লাগছে জানো? আমি পাপ করতে না চাইলে দুনিয়া ছাড়তে হবে, আর বেঁচে থাকলে আমি পাপ ছাড়ব না। আমার কাছে পাপের কারণ নাই, কিন্তু খুন আবার মদের মতন। প্রথমবার জোশে এক ঢোক পিললে পরের বার নেশায় 1 বোতল লাগে। এরপর হাতের বাঁধন ছুটে গেলে আর বিবেক কাজ করে না। আর আমি তো রক্তে অভ্যস্ত খুব ছোটকালে। আমার কাছে পাপ পাপ না, আমি
পাপ পুণ্য বুঝি না। তো ঘেন্না টেন্না করো তো এখনো বাকি, বেশি করা দরকার নাই, আমার ইগোতে লাগবে। তবে শেষ হওয়া যাবে না কিন্তু, ওইটুকু আমার। আর কিছু নাই তোমার কাছে আমাকে দেবার মতন। তুমি নিজেই কাঙাল, কিচ্ছু নাই আমার জন্য তোমার কাছে। তোমার ওই ঘৃণাটুকু আমার থাকলে ক্ষতি নাই। আমি নিজে এই জীবনে আমার থেকে পরিবার কেড়ে নিয়ে আসামিদের ক্ষমা করি নাই, তুমিও করো না। এইখানে আমার তোমার নীতির মিল থাক। পৃষ্ঠা শেষের দিকে হাতও কাঁপতেছে খুব। এই কাগজ যখন পাবে তুমি, আমি তখন বহুদূর। এই পাপের জন্মে আর দেখা হবে না তোমার সাথে। তোমার চোখে ঘেন্না দেখার সুযোগটুকু হারিয়ে আমি পালাবো। আমার তীর্থযাত্রা খুব সামনে। এখন একটা গান মনে পড়তেছে, আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওখানেই শেষ করে দিও, চাইবো না কিছুই তো আর, শুধু মনে রেখো কোনো একদিন। পৃষ্ঠা শেষ। আর এক লাইন লেখা যাবে। তো বিদায় আমার পাপী জীবনের অনাকাঙ্ক্ষিত মেহমান, আমার ঘরের দুশ্মন। জয় বাংলা। কাগজ পুরো এখানে। শেষের দিকে লেখাগুলো ক্রমান্বয়ে ছোট হয়েছে, লেখার ধাঁচে এলোমেলো ভাব এসেছে। এবছর কয়েকে কাগজখানা মাহেজাবিন মোট 6বার পড়েছে। প্রথম যেদিন পড়েছিল 2বার, এরপর তারিখ এলেও পড়া হলো। এর একটা কারণও আছে। প্রত্যেকবার কাগজখানা পড়ার পর সেও ফিরতি কিছু লিখে। এবারও একখানে কাগজ হাতে তুলে নিয়ে লিখতেই বসলো। জয়, আমি আপনার কাগজখানা যখন আমি পেয়েছি তার অনেক আগেই আপনাকে সহ আমি ক্ষমা করে দিয়েছি আমার সকল অন্যায়কারীকে। আমার আপনার পথ কখনোই এক ছিল না। আপনি ধারণা করতেন পরিস্থিতি মানুষকে খারাপ বানায়, আমাকেও জয় আমির বানিয়ে তুলবে। না, আমি আপনার মতো কাফের হয়ে জন্মাইনি। আমি আজও এক সৃষ্টিকর্তায় ভরসা রাখি, যিনি আপনার হাল এমন করেছিলেন যে আপনার শত্রুরাও কেঁদেছে আপনার পরিণতিতে, যিনি আপনার গুরুর পরিণতি এমন করে রেখেছেন যা দেখে আমি অবধি তার পরিণতির ওপর সহানুভূতিশীল হয়ে উঠেছি। সেই আল্লাহ তাআলা এত কিছুর পরেও আমি অটল বিশ্বাস ও ভরসা রাখি। আপনার আশা আমায় নিয়ে ভুল ছিল। পরিস্থিতি মানুষকে জয় আমির বানায়, এটা সঠিক তখন যখন মানুষটার ভেতরে আপনার মতো স্বার্থপরায়ণতা রয়েছে। ইমানদার কখনোই স্বার্থের ভিত্তিতে ধর্ম ও মানবিকতা পালন করে না। সর্বাবস্থায় এক আল্লাহ ও মানবিকতার ওপর কায়েম থাকাটাই ঈমান। আপনার মতো নরবরে ইমানদার আর স্বার্থপর এমনিতেও ভালো মানুষ হয় না পৃথিবীতে। মাকে ধর্ষিতা হতে দেখলেন, 2-4 বার আল্লাহকে ডাকলেন, তিনি সাড়া দিলেন না। আপনার কাছে হেয় হয়ে গেল সেই মহান সত্তা অস্তিত্বহীন। বারে ঈমান তো হাতের মোয়া নয়। মুরসলিন মোহনকে তো দেখেছেন, 1000 ফোঁটা রক্তেও একই দৃঢ়তা, একই বিশ্বাস। আপনি ঈমানদারদের ইতিহাস জানেন না, তারা চূড়ান্ত বর্বরতার সামনেও সেই এক রবের সাক্ষ্য দিয়ে প্রাণ হারায় হাসতে হাসতে। আপনি তাদেরকে জানলে নিজেকে অবশ্যই একজন মুসলমানের ঘরের সন্তান হিসেবে ধিক্কার দিতেন। আপনি জন্মেছিলেন অবিশ্বাসী হয়ে, পরিস্থিতির দোষ দিয়ে গা বাঁচাতে চাইলে ওটা আমার কাছে গ্রহণযোগ্য। আপনি প্রতিশোধের কথা বলেছেন, মেনে নিলাম। যান, যারা আপনার সঙ্গে অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা সংখ্যায় কজন, অথচ আপনার হাত শত মানুষের রক্তে রাঙা। এগুলো কি ছিল? কিসের প্রতিশোধ ছিল? নিরীহ নিষ্পাপ প্রাণগুলোর অপরাধ কি ছিল? আমি জানতাম আপনার চিন্তাধারা অসুস্থ, এজন্য কোনোদিন বোঝাতেই যায়নি। রুচি পাইনি আপনাকে খুলে বোঝানোর, কারণ আপনি আপনার এই গোজামিল তত্ত্বে দৃঢ় বিশ্বাসী। এটা বুঝেই আপনার একমাত্র শাস্তি নির্ধারণ করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড। আজ মনে হয় আপনি থাকলে আমি আলোচনায় বসতাম এক দফা আপনার সঙ্গে। অনেক কথা বলার বাকি রেখেই আপনি চলে গেলেন। আমার ভেতরের বহু কথা আপনার না শোনা রয়ে গেছে। আবার কখনো সামনে এসে দাঁড়ালে বলবো, কিন্তু ফিরে যদি আমাকে আমার স্থানে না পান, এই কাগজগুলো দেখে নেবেন। আপনি আমার চোখের ঘেন্নায় খুব অভ্যস্ত আর আগ্রহীও, অথচ আপনি জানেননি ঘেন্না ছাড়া সামান্য পরিমাণ কৃতজ্ঞতাও ছিল সেখানে। একদিন আপনি আমার ইজ্জত বাঁচালেন,
খোকার অমানুষ্যের সাথে একটুখানি শত্রুতা করলেন, আব্বুকে কাঁধে তুলে বয়ে নিয়ে এলেন। এরপর খানিকটা কৃতজ্ঞতা জমতে পারে না আমার ভেতরে? আপত্তি কোথায়? অনেকখানি কৃতজ্ঞতা জমিয়ে রেখেছিলাম আপনার জন্য, কিন্তু সেটুকু নিবেদনের সুযোগ না পাওয়ার ব্যথার গভীরতা আপনি মাপতে পারবেন না। আপনি তার আগেই আমাকে মেরে ফেললেন, খুব নিকৃষ্ট, খুব নিষ্ঠুর রকম মৃত্যু। সামান্য ছাড় দিলেন না। আমি কেন দিব? কেন? আপনি যদি থুথুর যোগ্য হয়ে সামান্য থুথু বরদাস্ত না করতে পারেন, আমি কেন এত কিছু বরদাস্ত করে আপনাকে ছাড় দিব? আমার এই জীবনের দায় কার? আজও রাস্তায় বেরোলে গুঞ্জন শুনতে পাই জয় আমিরের বউ নেই, জয় আমিরের বউ যায়। অথচ আমার কোথাও আপনি নেই। আপনি এই জগতের কোথাও নেই যেখানে গিয়ে আমি আপনার বিশাল বড় কলিজাটা ছিঁড়ে এনে আমার কলিজার আগুন নেভাতে পারি। আমার ভেতরে প্রতি মুহূর্তে আপনাকে সামনে রেখে হাজারো আলাপ পাড়ার জেদ ওঠে, কিন্তু আপনি নেই। কেন? আপনি নরক স্বীকার করে পাপ করলেন, আমার জীবনটা নরক করে সেখানে পৌঁছালেন। কারণ আপনি জয় আমির হিংসুটে। আপনি ঠিক গুণে গুণে আপনার জীবনের সকল বৈশিষ্ট্য আমাকে দিয়ে গেলেন, যা আপনি বয়ে গেছেন। আপনি আজ ঠিক আপনার মতোই নিঃস্ব কাঙাল, আত্মচিৎকার গিলে হেসে বেড়ানো জীবনমৃত আত্মা, জীবনমৃত আত্মা। আমি আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আপনি চাইলে সব ছেড়ে ফিরতে পারতেন, আমি নাই বা মানলাম। আপনি বেঁচে থাকতে পারতেন, আপনি কোনোটাই করেননি। আপনার ক্ষমা নেই। যতবার আপনার কথা উঠবে আমি বলবো জয় আমির আমার অস্বামী, তার স্থান কেবল আমার কাঠগড়ায়, যার কেস আমি লড়ে যাব আজীবন, কিন্তু শুনানির রায় আসবে না কখনো। তো সিনিয়র, যা বলতে আজ কলম তুলেছি। সামনের মাসে আপনার বড় সাহেবের বন্ধ হওয়া কেস ফাইল আবার খুলতে যাচ্ছি। আমার প্রথম কেস হাতে নিতে যাচ্ছি। আজ আপনি থাকলে কি করতেন জানি না, হয়তো আমায় থামাতে চাইতেন, আরেকবার বদনাম করে অথবা মারধর করে আটকে রাখতেন কোনো বন্দিশালায়, জানি না। তবে আমার পরিকল্পনা খুব একটা ভালো নয়। আমি খুব খারাপ কিছু করার চেষ্টা করব আপনার বড় সাহেবের সাথে। নিজের সন্তানের খুনি নাকি অনেকগুলো প্রাণের নাশক হিসেবে বলতে পারছি না। এইটুকু লিখে উঠে পড়লো অন্তু। অস্থিরতা ঘিরে ধরলো খুব তাকে। উঠে গিয়ে বেলকনি গ্রিলে মাথা ঠেকিয়ে আনমনে গুনগুন করে উঠল। মাঝে মধ্যে তার কানে ভেসে আসে আজকাল একটি গানের দূর চারটে কলিও, তাই গেয়ে উঠল সে। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না রে। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। পাড়ার অথবা কর্মক্ষেত্রের মহিলাদের খুব চিন্তা তাকে নিয়ে। সেদিন একজন জিজ্ঞেসই করল, তুমি বিয়ে করবা না? মাহজাবিন বলল, আমি কি অবিবাহিত? কত প্রশ্ন জবাবহীন অবস্থায় দিন রাত চক্রাকারে বয়ে যায়। মাহজাবিনের বড় কৌতূহল জাগে জয়নাল আমিরের স্ত্রী অর্থাৎ জিন্না আমিরের মায়ের ব্যাপারে। সেই নারীটি কে? কোথায় থাকেন? জীবিত অথবা মৃত? জানা হয়নি কখনো। সে কিসের অপরাধে এই জীবন পেয়েছে তাও অজানা। তার কোথাও কেউ নেই, মূলত এক শিশু ও জোয়ান একটি নারীর ভার বইতে তারই বেঁচে থাকা। অবশ্য বেঁচে থাকার কোনো নিশ্চয়তা তার নেই। অবরুদ্ধ নিষেধ কখনো ফুরোয় না, কেবল চক্রাকারে ঘুরে বিভিন্ন বিন্দুতে স্থির হয়।
এই শহরে রোজ চলে ঘটা করে অবরুদ্ধ নিষেধের খেলা। রূপকথা মাহজাবিনের কাছে বেশ কিছু মাস ছিল। তার শরীরে যে সকল ক্ষতের দাগ পলাশের বদলতে ছিল তা ঢেকে গেছিল কারাগার অযাচিত উন্মাদ অত্যাচারে। ইনফেকশনের প্রভাবে ক্ষত থেকে পুঁজ ও রক্ত পড়ার ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল। তা মায়াজাবি নিজ হাতে পরিষ্কার ও ড্রেসিং করে দিতে দিতে এমন সব গল্প তাকে শুনিয়েছে যা রূপকথার আন্দাজেরও চেয়েও বেশি কিছু ছিল। জয় আমিরের রেখে যাওয়া টাকাগুলো মাহজাবিন তাকে দিয়েছে চিকিৎসার জন্য, সে গ্রহণ করেনি। তার নামে যথেষ্ট অর্থ আছে। এছাড়া শিক্ষাগতভাবে বিদেশি ডিগ্রি প্রাপ্ত রূপকথা আজ পথের পাগলি অথবা কুষ্ঠরোগে আক্রান্ত, মাংস খসে পড়া কুকুরের চেয়েও তুচ্ছ যে একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে থাকছে। মাহজাবিন তাকে ছাড়তে চায়নি। ভয় ছিল সে আত্মহত্যা করবে। মাহজাবিন বোকা। মাহজাবিনের কোনো ধারণাই নেই তার সহনশীলতা সম্বন্ধে। তার শরীরটা আজ ব্যথা অনুভূতিহীন ঘরের কোণে পড়ে থাকা আসবাবের মতোই বইকে। একটি অসুস্থ পরিবার থেকে উঠে আসা অসুস্থ শরীর ও মনের অধিকারিণী কিনা সে। তার বাপের বিশাল বড় বাড়ি সিলগালামারা। পলাশের আরও বাড়ি আছে যা পুলিশের অশনাক্ত, কিন্তু সে যায়নি। সে একটি নতুন ফ্ল্যাটের বেলকুনিতে দেয়ালের সাথে হালান দিয়ে বসে পুরনো দিন স্মরণ করে হাসতে চায়। তার একটা শখ আছে, শরীরের ক্ষতগুলোতে পচন ধরা অবস্থায় সে গুনছে। সে শুনেছে মানুষের মাংস পচলে তাতে পোকা হয়। এটা কখনো দেখা হয়নি। তার শখ হলো তার শরীরের ক্ষতগুলো ঠিক মতো পচে উঠলে সেখানে পোকা হোক। সেই পোকাদের কাছে সে বর্ণনা করবে শরীরের ব্যথা ও একটি সুস্থ জীবনের তৃষ্ণা কেমন হয়। তার মস্তিষ্ক খুব বেশি অনিয়ন্ত্রিত হতে গেলে সে দৌড়ে অন্তির কাছে চলে যায়। অন্তিকের মেয়ের সাথে খেলে। এই তো সেদিন তার মনে হলো সেও নারী, জরায়ু আছে, গর্ভধারণ ক্ষমতা আছে, তার বিয়েও হয়েছিল। হতেই পারত তারও এমন একটি সন্তান। পরে করে নিজের ভাবনায় হেসেছে সে। সবাই কেন সব ধরনের আকাঙ্ক্ষা রাখবে? মায়াজাবিনের ভয় সে যখন তখন আত্মহত্যা করতে পারে, কিন্তু সে কখনোই আত্মহত্যা করবে না। সে বেঁচে থাকতে চায়, দেখতে চায় এই দুনিয়াটা আরও কেমন হতে পারে। ব্যথা তাকে ব্যথা দিতে পারে না, সেক্ষেত্রে তার চেয়ে শক্তিশালী আর কে আছে? এমন শক্তিশালী নারী সে মরবে কেন? সে বাঁচতে চায়। এই তো সেবার পরাগের ফাঁসি হলো না, তাকে কারা যেন বাঁচিয়ে নিল। বাঁচিয়ে নেবার বদলে পরাগের কাছে তার ত্রাসের ব্যক্তিত্ব কেনা হলো। সে কারাগার থেকে বেরিয়ে আবার ফিরল ত্রাসে, কিন্তু এবার সেই ত্রাসের সাম্রাজ্য তার অবৈধ বাপ বা পলাশের নয়। এবার অন্যের জন্য সে কেবল কাজের কাছে। পরাগ রূপকথার সাথে জোর করে থাকে, রূপকথার ফ্ল্যাটে থাকে। রূপকথা যুদ্ধ ঘোষণা করছিল না থাকতে দেয়া নিয়ে, পরাগ রাজ্য করেনি, করার কথাও নয়। রূপকথা পরাগ ছাড়া এবং পরাগের রূপকথা ছাড়া তো কোথাও কেউ নেই। একই বাপের সন্তান হিসেবে চিরকাল রূপকথা পরাগের বোন। রূপকথা বললেই পরাগ রূপকথাকে একা ছেড়ে দেবে নাকি? কোর্টে আসা যাওয়ার পথ বেশ কয়েকবার দেখা সাক্ষাৎই হয়েছিল মাহজাবিনের সাথে। কথা হয়নি, কেবল চোখ ভরে দেখেছে সে জীবন ঝড়ে ক্ষত বিক্ষত হয়ে তবুও নীরের গন্তব্যে পৌঁছে যাওয়া অ্যাডভোকেট নারীটিকে। কয়েকদিন পর নাকি হামজার কেস আবারও রিওপেনের কাজ হাতে নেবে অ্যাডভোকেট সাহেবা। পরাগ সাহায্য করবে বলে ঠিক করেছে, নৈতিক উপায়ে না হোক অনৈতিক উপায়ে। হামজার কেস আবার রিওপেন করাটা নেহাত সহজ কাজ নয়, প্রাণীর ঝুঁকি সহ অসীম হয়রানির পথ। তবু এই কাজে হাত দিতে সে বদ্ধপরিকর। এবং সেই দিনের দুদিন আগেই মায়াজাবিনের দরজায় কেউ এলো। তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে সবে, গতির লগ্ন যাকে বলে। মারিজের দরজা খুলে একটি নারীকে পেল, চিনতে পারল না, সে দেখেনি কখনো। ভেতরে ঢোকার তাড়া নেই নারীটির মাঝে। মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুমি সেনাও যার কাছে আমি এসেছি? মারিজে ডাকে। কিন্তু মায়াজাবিন দরজার কাছে যায়। নারীটি আপাতমস্তক তাকে দেখে একটি সাদারে নীল শাড়ি পরা, চোখ দুটো কি ভীষণ গম্ভীর আর ব্যথাসিক্ত। মুখের গড়ন দেখলে বলতে মন চায়, বড় যত্নে সাজানো সুশ্রী চেহারাখানা। একবার তাকালে আবার তাকিয়ে দেখার ইচ্ছে জাগা। চেহারা থাকে কিছু, তেমন চেহারা মাহজাবিনের। ঘাড়ের কাছে হালকা কোকড়া চুল, পেঁচানো একটি খোপা। মায়াজাবিন চিনল না নাইটিকে, কখনো দেখেনি সে। নাইটির মুখে স্মিত হাসি,
চোখ দুটো তাকিয়ে দেখছে অপলক। বয়স কত হবে? 40-এর বেশি। আর পরে পরে শাড়ি পরা, তার উপর একখানা কাতান ওড়না জড়ানো, মাথা মুখ আবৃত তাতে। মায়াজাবিনকে দেখে মুখে ধরে রাখা ওড়নার প্রান্ত ছেড়ে দেয়। মায়াজাবিন দেখতে পায় এক অনন্য চেহারার নারী। একটু সামান্য সাজগোজ শৌখিন বোধ হয়, চোখের কাজল, ঠোঁটের সামান্য লিপস্টিক, তাই বলে। মায়াজাবিনকে দেখা শেষ হলে নারীটি মৃদু হেসে জিজ্ঞেস করে, তুই তাহলে জয় আমিরের বউ? মায়াজাবিন হ্যাঁ না কিচ্ছু বলে না। সে বুঝতে চায় নারীটিকে কেন এসেছে তার কাছে। উপন্যাস উপাখ্যান কখনো সমাপ্ত হয় না, কেবল কোথাও থেকে শুরু তো কোনো এক পর্যায়ে থেমে যেতে হয়। তাই আমরা সমাপ্ত করতে চাই না, তাও সমাপ্ত হতে হয়। অবরুদ্ধ নিষেধ এই গল্পটি লেখিকা তেজস্মিতা মুর্তজা, উনি খুব সুন্দর লিখেছেন গল্পটি। আর এই গল্পটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে এই গল্পটি শেষ হলো না। তরুর কথা মনে আছে? তরুনিধি, চলুন একটি ঈদের ঘটনা আমরা শুনে আসি, যেখানে শুধু তরু আর জয় আমির ছিল। তরু ভীষণ সুন্দর করে ওনাটা মাথায় দিয়ে জয়ের সামনে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। জয় নাক মুখ কুচকে ফেলল। তোর কি মনে হয় আমার জীবনে শান্তির অভাব আছে? শান্তি আমরা দেখি না, নেই না, তৈয়ার করি, এরম বোঝ। সব সালাম শুধু শান্তি বর্ষণ করতে দেওয়া হয় না। তাইলে আর কি কামে সালাম দেয়া হয়? কি রে, এইটা কি কালা জাদু করা সালাম টালাম নাকি? তরু ফ্রি কুচকায়। কালো জাদু করতে সালাম দিতে হয়? হতেই পারে। যদি ধর খুব ভয়াবহ রকমের কালা জাদু করতে চাচ্ছিস তো সালাম কেন, 2-4টা চুমু দিতে পারিস। তারপর সেই চুমুর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়ে কবিরাজের কাছে দিয়ে বলবি, হক মৌলা। দেন কবরেজ সাব একটা জালালি ফুমাইরা দেন, জয় আমিরের যৌবন শেষ হয়ে যাক। তরু দাঁত কটমট করে বলল, ছি, আর কি বললেন? চুমুর ফিঙ্গারপ্রিন্ট হয়? ও থুক্কু মিস্টেক, লিপ প্রিন্ট। তরু কপাল চেপে ধরে রাখতে গিয়ে হেসে ফেলল। আমার সালাম গ্রহণ করবেন কিনা বলুন। কি বাবদে সালাম দিলি তা না জেনে তো প্রশ্নই ওঠে না। আমি একজন দেশপ্রেমিক ও সচেতন নাগরিক। লাস্টে বানটান মাইলে জাত যাবে। তরু একটু নাক শিউরে বলে, আজ ঈদ। হ, শুনলাম। তো আমি সালাম দিয়েছি। হ্যাঁ, এই মাত্রই তো দিলি। তরু অতিষ্ঠ হয়ে উঠে, আপনি আমার সালামি দেন। চট করে হেসে ফেল। এবার ও সালামি, এইবার লাইনে আয়, কয় টাকা দেব? তরুর চোখ জুড়ায়, বুক শীতল হয়, ছোটে উপচে পড়ে মুচকি হাসি, একটু মাথা নিয়ে বলে, আপনার খুশি মতো। তরুর কথা মতো জয় খুশি মনে লুঙ্গির নিচে পড়ে থাকা 3/4 প্যান্টের পকেটে হাতড়াতে লাগলো। দেখে বোঝা গেল পকেট হাতড়াতে গিয়ে তার খুব পরিশ্রম হচ্ছে, ঘেমে যাবারও সম্ভাবনা আছে এত মেহনত করার ফলে। এর ফলে নিশ্চয়ই 1000 কয়েক টাকাই বেরোবে। জয় খুব খাটাখাটুনির পর খুশি মনে একটা 2 টাকার চকচকে পাখিওয়ালা নোট বের করলো। নোটটা রোদের আলোয় ডায়মন্ডের মতো ছিরিক মারছে। সেটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নে তোর সালামি, পক্ষিয়ালা 2 টাকা, খুব ডিমান্ড এই নোটের, বুঝলি? তোকে দিয়ে দিলাম। 2টা মিল্ক ক্যান্ডি কিনে আন, একটা আমার, একটা তোর। জয় বাংলা। তরু 2 টাকার নোটটা হাতে নিয়ে অতিষ্ঠ হয়ে বসে রইল জয়ের পাশে। জয় সিগারেট ধরল। তরু নত নজরে দেখে লোকটাকে। একটা চেক সাদা লুঙ্গি পরে খালি গায়ে রোদের উপর বসে আছে। লুঙ্গিটা হামসার, গলায় লাল চকটকে গামছা, বুকে পশমের উপর শুধু চেনির সাথে লকেটটা ঝুলছে। ঘেমে গেছে শরীর। জয় আসছে না, তার মনে সুখে সিগারেট টানছে। হঠাৎ এতক্ষণ পর তার নজরে পড়ে তরুর দিকে। একখানা লাল খয়েরি পোশাক পরেছে সে, ঠিক রক্তের রঙা লাল, জয় পছন্দের রং। জয়ই এনে দিয়েছে। তরু মার্কেটে যায় না, জিজ্ঞেস করলে কোনোদিন বলে না আমার কিছু লাগবে। হামজা 1000 ধমকালেও না। হামজা রেগে মেগে জয়কে পাঠায়। জয় জিজ্ঞেস করে না, নিজের পছন্দ মতো পোশাক জুতো এনে হাতে ধরিয়ে দেয়।
তরুর চোখে মুখে হিরিক কণার মতন জলজলে উজ্জ্বলতা দেখে ঠিক টের পাওয়া যায় এই পোশাকের চেয়ে সুন্দর পোশাক এই পৃথিবীতে তরুর চোখে কোথাও নেই। লাল চুকচুকে পোশাকটার সাথে লাল টুকটুকে চুড়ি পরেছে, কাচের চুড়ি। কাঁচ ভাঙার নেশা মদের নেশার চেয়েও তীব্র। কাঁচ ভাঙার আওয়াজ দুনিয়ায় সবচেয়ে সুন্দর আওয়াজ। সেই কাঁচের চুড়িতে নজর পড়তেই জয় চট করে তরুর হাতখানা নিজের হাতের তালুর উপর তুলে নেয়। তরুর দম আটকে এলো, সে মৃতদের মতন নিথর অসাড় হয়ে পড়ল। অথচ জয় তো এইসব ভেবে টেপে ছুবে না, সে ছুবে তরু তার শাসন বারণের ফুল হিসেবে। ওই ছোঁয়ায় কামনা বা প্রেম নেই, আছে সাবলীল নির্বিকরতা। চুরিতে বলিষ্ঠ আঙুল নেড়ে চেড়ে হাসে জয়। ভাঙবো? তরু মনে মনে বলে, এই চুড়ি কি? আপনি বললে আমি আমাকে ভেঙে হাজার টুকরো করে আপনাকে ধরিয়ে দিতে পারি। কখনো চেয়ে পরীক্ষা করবেন না হয়? জয় আঙুলের মৃদু চাপে মট মট করে তরুর হাতের 4-5টা চুড়ি ভেঙে ফেলল। কি উল্লাস তার মুখে! এরপর তরুর হাতটা ছেড়ে আবার সিগারেটের ঠোঁট ছোঁয়াল। তরু নিজেকে সহ চোখের নজর সামলে জিজ্ঞেস করল, খেয়েছেন কিছু? বেলা 1টা বাজতে যাচ্ছে। ব্রাশই করি নাই। কি রান্না করছিস রে? আজ ঈদ, অনেক কিছু রান্না করা হয়েছে। না খেয়ে এখানে এসে বসে আছেন কেন? আজ ঈদের দিন, সকালে নামাজে গেলেন না, এত ডাকলাম উঠলেনই না, গোসল করলেন না, একটা নতুন পাঞ্জাবি পরলেন না। ধ্যাত, ওসব লাগে নাকি আমার? তোদের মতো গরিবদের জন্যে বছরে 2টা দিন ঈদ আসে। আমি বড় লোকের চ্যাংরা, আমার রোজ ঈদ, প্রত্যেক মুহূর্তে ঈদ। ঈদ করতে আবার দিন তারিখ লাগে? তরুর চোখ দুটো যে ছলছল করে উঠল, জয় আমি দেখলো না। সে কণ্ঠস্বর সামলানো খুব চেষ্টা করে বলল, আমাদের মতো গরিবই হন না, একদিন একটু গোসল করে নতুন একটা পাঞ্জাবি পরে নিন। তাতে কি হবে? আমি একটু বেড়াতে যাব। বেড়াতে যাবি কেন? আজ ঈদ যে। আবার কয় ঈদ? ঈদ কি? আপনি বোঝেন না? না, বোঝা তো। তরু তাকিয়ে থাকে, মনে মনে বলে, শুধু কি ঈদ? আপনি আরো কত কিছুই বোঝেন না জয় ভাইয়া। আমার বোঝানোর সাহসও নেই, কি যে করি। সে জর্দা সেমাই রেঁধেছে, তুলির যে কি পছন্দ, আলাদা একটা পাত্রে তুলে রেখেছে সে। হামজার সঙ্গে বনিবনা নেই বলে তুলি আসবে না এই ঈদেও। ছোট্ট সোনাকে একটা বার দেখতে তরুর পরাণ দাপাচ্ছে। সেমাইটুকু দেয়া আর কোয়েলকে দেখার জন্য সে জয়কে সাথে করে একটু যেতে চায় তুলিদের বাড়িতে। লোকটা বুঝবে এসব। আমি ঠান্ডা পানি তুলে রেখেছি, চলুন গোসল করবেন। আমি এখন ঘুমাবো, ঘুম পড়া হয় নাই। কবির ভাই এসে ঘুরে গেছে, ছেলেরা আপনার অপেক্ষায় বসে আছে, ওদের সাথেও দেখা করবেন না? রোজ করি, আজও করব, সমস্যা কি? অভিমান দিয়ে মুড়িয়ে দুটো আধ ভাঙা বাক্য ছড়ে তরু। শুধু আমি যা বলছি তা বাদে সব করা যায়। তুই যে দিনের কথা বলতেছিস, এই দিনটা আমার জন্যে কুফা। আবার যে উপলক্ষে বলতেছিস, ওইটাও আমার পোষায় না। কি পোষায়? ঈদের দিন দুপুরে ঘুম থেকে উঠে রোদে বসে বসে সিগারেট টানা? তরু বোধহয় স্পর্ধা দেখিয়ে বসলো, জয় তা রুখতে চায়। তরু, বেশি কথা বলতেছিস, ভেতরে যা। না গেলে কি করবেন? মারবেন? বাড়ি থেকে বের করে দেবেন? জয় অবাক হয়ে গেল। রাগান্বিতা কিশোরী নয়, জয়ের মনে হলো অধিকার নিয়ে ধমকে ওঠা সদ্য যুবতী। জয় নিঃশব্দে হেসে ফেল। সিগারেট ধোয়া অনেকটা শুষে মুখটা এগিয়ে নিয়ে তরুর মুখের উপর ধীরে ধীরে ধোয়াটুকু ছেড়ে ফিসফিস করে বলল, শাসন করতেছিস আমারে? চিনিস তুই আমায়? টলটল করে তরুর জাগর জাগর কথা কওয়া ময়নার মতো চোখ জোড়া। সে অস্পষ্ট স্বরে বলে, চিনি না, চিনিস না। আমি অশান্ত সাগর ফোয়ারারে। তুই যে পাথরের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ম ও রীতি বোঝাবি, সময়ের ব্যবধানে ওই পাথরটা আমি স্রোতের ধাক্কায় আগে ডুবাবো। এটা আমার নীতি। তরু গাল ভেঙে কেঁদে না ফেলতে দ্রুত বলে উঠল, ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, চলেন খেতে দেই। জয় এবার ভ্রু জড়িয়ে কিছু ভেবে বলল, তার মানে খাস নাই এখনো? তরু জবাব দেওয়ার আগেই থাপ্পড় তুলে তরুর কানে ঠেকিয়ে বলল, মনটা চায় 2টা থাপ্পড় মারি কানের তালা ফাটাই দিতে। ফাউল চিংড়ি, ওঠ যা, গিলে আয়। আমি পরে খাচ্ছি, একটু ক্লাবে যাব, ফিরে এসে খাচ্ছি।
তরু ওভাবেই নাছর বান্দি হয়ে বসে রইল। জয় সিগারেটের টান দিয়ে হাসে। ঈদ তোদের, আমার কোনো ঈদ নাই। আমি লজিক্যাল মানুষ। শোন, এরকম কত ঈদ আমার রাস্তায় রাস্তায় গেল। আচ্ছা, ঈদের দিন কি সূর্য ওঠে না, মানুষ হারায় না, কেউ মরে না? ওই দিন কি পেটে খিদে পায় না, পানির পিপাসা লাগে না? কিছু হারাইলে বুকে হারানোর ব্যথা ওঠে না? কেউ আঘাত করলে জখম তৈরি হয় না, রক্ত ঝরে না? সব হয়। সবই তো আর সব দিনের মতোই। তাইলে তোরা একটা তারিখকে এত বিশেষভাবে পালন করে কি তামাশা করিস? আমি তো জীবনে সব দিন আর তোদের ঈদের দিনে কোনো তফাতই পাই নাই। তরুর কাছে তো জয় আমিরের এত সব কথার তো জবাব নেই। সে কেবল মায়ার ব্যথায় ছটফট করতে জানে। এত সব সে কোথা থেকে জানবে? সে নতি স্বীকার করে বলল, বেশ, তাহলে আমাদের ঈদেই আপনার দাওয়াত, এবার তো যাবেন? জয় মাথা দোলায়। না, আমি কোনো দাওয়াত ফাওয়াতে যাইতে পারবো না। খিদে লাগছে, কয়টা গিলতে যাব? ঈদ মিদ কিচ্ছু উপলক্ষে না, পেটের খিদে নামক সম্বন্ধীর সাওয়ালের থামাইতে। এই শালা খুব খারাপ, মাইন্সের সবচাইতে বড় শত্রু। গল্পটি এখানে শেষ হলো। জয় আমির এমন একটি চরিত্র যা বলে ব্যাখ্যা করে দেওয়ার মতো নয়। তরুণীধির প্রেমিক পুরুষ আর আরমিন অন্তুর আসামি জয় আমির। জয় আমিরকে আপনারা কতটুকু মন দিয়ে শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি শেষ হয়ে যেন শেষ হলো না। বেঁচে থাকুক জয় আমির আমাদের সবার মনে, বেঁচে থাকুক তরুণীধি, বেঁচে থাকুক আরমিন অন্তু। এই গল্পের আরও যে বিশেষ বিশেষ চরিত্র ছিল, রূপকথা, পরাগ, মুরসালিন, রিমি, হামজা, প্রতিটা চরিত্র, প্রতিটি মানুষ আমরা পরিস্থিতির শিকার। আমরা যারা অন্যায় করে তাদেরকে হয়তোবা দেখি, বা যারা অন্যায়ের পথে চলে যায় তারপরে আমরা তাকে খারাপ ভাবি। অতীত মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে। অন্তুরা কখনো থেমে থাকে না, অন্তুরা কখনো পরাজয় স্বীকার করে না, কিন্তু আদতে কি তারা সত্যি সত্যি জয়ী হয়ে থাকে? না, তারা জীবন যুদ্ধে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। তবে অন্তুরা একসময় সবার আইডল হয়ে ওঠে, কিন্তু সেই আইডল হওয়ার মতন যে পরিস্থিতি তারা পার করে আসে সেটা কখনো কেউ দেখে না। এই গল্পের প্রতিটি চরিত্র মনে রাখার মতন, প্রতিটি চরিত্র বুকে গেঁথে থাকার মতন, প্রতিটি চরিত্র কেউ কাউকে ছেড়ে যাবার মতো নয়, প্রতিটি চরিত্র খুব 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 করে কাছে টানার মতো। অবশেষে গল্পটি শেষ হলো। লাইক কমেন্ট করবেন, আর গল্পটি কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে যাবেন। গল্পটি ব্যাপারে কিছু বলার ভাষা আমার আর জানা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।